ওয়ালাইকুম আসসালাম। This meeting is being recorded. Assalamualaikum sir. ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। Okay, so welcome back, ladies and gentlemen. It's been a long time, right? Okay. Assalamualaikum. Walaikum assalam. How are you doing, sir? Yeah, I'm fine, by the grace of Almighty. Sir, Okay, let's what's the see. date of your favor? Yeah, I'm fine now. Alhamdulillah. I'm fine now. That's pretty cool. Now, so ladies and gentlemen, what about your homework? Homework কি অবস্থা বলেন তো? আপনাদের কি কোনো হোমওয়ার্ক দেওয়া ছিল? আরে কিসের হোমওয়ার্ক স্যার? দেখা যায় এডি তো বেশি না। আচ্ছা, জয়েন করে থাকো সবাই। আমরা জাস্ট একটু 30 সেকেন্ড টাইম, জাস্ট 30 সেকেন্ড টাইম নেই। Okay, so ladies and gentlemen, people have joined and some people perhaps they will join after the class. So we can wait for them, right? So let's go for the main topic, huh? Okay, let them join after the class. Walaikum assalam. Yeah. Sir, page number 141 and 142 এটা দেখতে বলেছিলেন, আর একটা বই সাজেস্ট করছিলেন হাউ টু রিড ইংলিশ নিউজপেপার, এটা কেনা হয়েছে, এটা Yeah. সম্পর্কে কিছু বলবেন স্যার? এরা কারা কারা কিনেছেন? স্যার আমি কিনেছি স্যার। একটু ক্যামেরাতে দেখান কারা কারা কিনেছেন। যেমন আমি দেখছি মিস্টার পিপুল কিনেছেন। ভাইয়া আমি কিনছি, কিন্তু ভুলে আমার কাজিনের বাসায় চলে গেছে ওর ঠিকানায়। আমার .com এর ছিল না বলে ঠিকানা ছিল, ওকে পাঠাতে বলছে, ওর বাসায় চলে গেছে। কাজিনের বাসা কোন দেশে? খিলগাতে ভাইয়া। ও, খিলক্ষেত দেশে। আচ্ছা, খিলক্ষেত থেকে দেশে তাহলে থেকে আপনার কাছ থেকে নিয়ে আসেন। হ্যাঁ, তো আচ্ছা ফাইন। তো স্বাভাবিকভাবে যেটা হয়, কাজিনকে গিফট করে দিয়ে আপনি আবার নতুন করে অর্ডার করতে পারেন, সেটাও একটা অপশন হতে পারে। কারা কারা কিনেছেন আমি জানি অনেকে ক্যামেরা অন করবেন না, আপনারা একটু কাইন্ডলি ইয়া করে বলেন। যেমন বিপুল সাহেব কিনেছেন, আমি দেখতে পাচ্ছি সোমা ম্যাম কিনেছেন, তারপর জুয়েল কিনেছেন। হ্যাঁ, সুফিয়ান রকম এটা অর্ডার দিয়েছে, হয়তো বা পাবে। হ্যাঁ, আচ্ছা, তারপর আর কারা কারা কি অবস্থা? আকিব কিনে ফেলেছে মনে হয়, নাকি নাকি অর্ডার দিয়েছে নাকি? ইনবক্সে আমাকে চ্যাট বক্সে হ্যাঁ কিনছি আকিব জানিয়েছেন। ওকে ফাইন, দ্যাটস কুল। তারপর আর কারা কারা? আর কাদের কাদের কি অবস্থা দেখেন, কেউ কথাই বলে না। কোথায় ক্লাস নিচ্ছি আমি বলেন তো? আমি কালকে কিনবো স্যার। কালকে কিনবেন? আচ্ছা, অর্ডার দিয়েছি। হ্যাঁ, হুমায়রা শাহিন ম্যাম কিনেছেন, আর একজন কে জানি বলেছেন ডান। আমি বলেছি ডান। হ্যাঁ, মিনহাজুর আবেদিন মিম বলেছেন ডান। আর আগামীকাল কিনবেন হচ্ছে মিজান রহমান সাহেব। তারপর আর কাদের কি অবস্থা? এখনো কি আর এতদিন পর নাম ধরে ধরে জিজ্ঞাসা করবো আপনার কি অবস্থা, আপনার কি অবস্থা? স্যার অর্ডার দিয়েছি। অর্ডার দিয়েছেন বলি। আচ্ছা, আর একজন কে বললেন কি আগামীকাল? নীল সম্রাট। ও গোবিন্দ, সরি। আমিও কিনবো স্যার, আগামীকাল কিনবো। তারপর আর কাদের কি অবস্থা? গোবিন্দ তাফসীর স্যার। দুষ্ট ছেলেটা কি করছে? বইটা কিনছে? কিনে নাই তো জানি। আচ্ছা, সুমন খান তো কিনে ফেলছে অলরেডি। তো দেখেন, বিকাশ কি কিনছে বই? কালকে কিনবো স্যার। কালকে কিনবে, ফাইন। ঠিক আছে, আপনারা যারা কিনেছেন, আপনাদের কিনেছেন তো অনেক। হ্যাঁ হ্যাঁ, অনেক কয়জনই তো কিনেছেন। পড়েছেন কয়জন? 2-4 পাতা হলেও পড়েছেন কেউ? আমি 2 পাতা পড়েছি।
দুই পাতা পড়েছেন, এটা কি ওই যে প্রথম কিভাবে ক্রিমিনাল কিভাবে কিভাবে পড়তে হয় ওইটা, নাকি ওই যে শিরোনামের দুই পাতা? শিরোনামের 2 পাতা পড়েছি এবং কিভাবে পড়তে হয় সেটাও পড়েছি, আর ক্রিমিনালের চ্যাপ্টার 1 এর 2টা প্যারা পড়েছি নিউজ এত পেপারে। তাহলে তো মজা পাওয়ার কথা অলরেডি। হ্যাঁ, প্রথমটাই মজা পেয়েছি, বেশ ভালো লাগতেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে এবং কত এবং সবচেয়ে ভালো লাগে কি যে বাংলাটা করা আছে, যেখানে হ্যাঁ না হ্যাঁ বুঝি হ্যাঁ, ওখানে দেখলে এটা হ্যাঁ, দিয়ে হ্যাঁ। এখন আমি আপনাদেরকে আজকে কিছু কথা আগে বলে নিই, যারা অবশ্যই কেনেন নাই এখনো তারা অলরেডি তো পিছিয়ে আছেন, কিছুটা পিছিয়ে গেছেন, বাট বিং লেট ইজ বেটার দ্যান বিং নেভার। ঠিক আছে, কখনো না হওয়ার চেয়ে লেট হওয়া ভালো। তো আপনি কিছুটা লেট হয়েছে, কিছুটা পিছিয়েছেন, এটা হচ্ছে যে আসলে আমাদের প্রত্যেকের আকাঙ্ক্ষার উপর ডিপেন্ড করে যে আমি কত তাড়াতাড়ি শুরু করব। ঠিক আছে, আজকে নর্মালি যদি এখনো কি অনলাইনে দেখা যাচ্ছে প্রোডাক্ট ডেলিভারি বিজনেস চলছে না, নতুন করে হচ্ছে না? হচ্ছে তো, এখনো প্রোডাক্ট ডেলিভারি বিজনেস চলছে, এখনো ই কমার্স শুরু হচ্ছে, হচ্ছে না? হচ্ছে তো, নতুন নতুন দারাজ হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে, পিকাবু হচ্ছে, আরো নতুন নতুন অলিতে গলিতে বিভিন্ন রকম ই কমার্স সাইট গড়ে উঠছে, তাই না? কিন্তু এই ই কমার্স গড়ে উঠছে, এরা হয়তো বা একটা সময় পরে, আজ থেকে 20 বছর পরে হয়তো বা বাংলাদেশে জায়ান্ট হবে। বাট আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন যে অ্যামাজন কবে শুরু হয়েছিল? তারা অনেক আগে শুরু হয়েছিল। আপনি যদি দেখেন, কিছুই জানতো না, কিন্তু জ্যাক মা 1995 যখন বিল গেটস 1 নম্বর ধনী হয়, আমরা ধনীর এক্সাম্পল দিচ্ছি, ইট ডাজন্ট মিন আমরা বলছি আপনারা সবাই ধনী হয়ে যান। আমরা ধনীর এক্সাম্পল দিচ্ছি মানে হচ্ছে তারা একটা সফল একটা কাতারে আমরা দেখছি যে পৃথিবীতে মানি মেক করা হচ্ছে সব থেকে কঠিন কাজ। হ্যাঁ, তো এই জন্য আমরা সেটাকে চিন্তা করছি। আপনি অনেক কিছু খেলাধুলা করলেন, সবকিছু করলেন, তো যখন ওয়েন ইউ আর গোয়িং টু মেক মানি, তখন এটা খুব একটা টাফ জিনিস। হ্যাঁ, কারণ মানি মানুষকে এমনি এমনি দেয় না। হ্যাঁ, তো এই জন্য আমরা এই এক্সাম্পল নিয়ে আসছি। তো বিল গেটস এর হিসাবে ওই জ্যাকমার, বিল গেটস 1 নম্বর ধনী হয়েছে, জ্যাকমা তারপর শুরু করেছে ওই 95 সালে, যখন তার জ্ঞান কিছুই ছিল না। বিল গেটস হার্ভার্ড ইউনিভার্সিটিতে বসে থেকে ফার্স্ট ইয়ার থেকে ল ডিপার্টমেন্টের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও সে চিন্তা করে দেখলো আমার তো প্রযুক্তিতে নলেজ ভালো। কারণ সে তৎকালীন সময় তার বাসায় ওই 1975-এ সে ল্যান্ড ফোন পেয়েছে, ল্যান্ডলাইন পেয়েছে। আই রিপিট, 1975। তখন আমাদের দেশে মানুষ খাবার পাচ্ছে না, আর সে টেলিফোন ইউজ করছে, তার বাসায় কম্পিউটার আছে। হ্যাঁ, তার মানে সে হি ওয়াজ ফ্রম আ এলিট সোসাইটি, এলিট প্লেস, এলিট স্ট্যাটাস, রাইট? এখানে জ্যাকমা তার অবস্থা হচ্ছে চাকরি বাকরি কোনো কিছু নাই, এই একটা অবস্থায় তার জ্ঞান ছিল শূন্যের কাছাকাছি। 94 সালে সে প্রথম কম্পিউটার দেখেছে, 94 সালে কম্পিউটার প্রথম দেখেছে এবং ধরতে সাহস পায়নি, এবং 95 সালে সে শূন্যের কাছাকাছি জ্ঞান নিয়ে শুরু করেছে। তো জ্যাকমা আজও বলে জীবনে খুব দ্রুত শুরু করাটা ইম্পর্টেন্ট, তারপর কাজ চালিয়ে যাওয়া। তো জ্যাকমা শুরুটা করতো তাড়াতাড়ি আর লেগে থাকতো। হ্যাঁ, সো দ্য ম্যাটার ইজ, আপনাদের প্রতিও যেটা কথা, যারা বই এখনো অলরেডি কেনেন নাই, they became late. It's not a big deal that you became late, but the matter is, ladies and gentlemen, আপনারা যারা লেট করেছেন তারা কিনে ফেলেছেন এবং শুরু করে ফেলেন। তো আপনাদের ক্ষেত্রে একটা কথা যেটা থাকবে, যে এই বইটা যে আপনারা এখান থেকে কিনলেন, তো আপনারা যে বইটা এখান থেকে নিয়ে ফেললেন, এটা আপনাদের পড়ার কিছু প্রসিজার আমরা বলি। হ্যাঁ, প্রথম বিষয় হচ্ছে যে কোনোভাবেও আপনি এই বইয়ের বাংলাটা পড়বেন না। ঠিক আছে, আমি জানি বাংলাটা আপনাদেরকে অনেক দারুণ মজা দেয়। আমরা একদিন কি পড়েছি, আগে বাংলা পরে ইংলিশ। এটার ক্ষেত্রে আমরা পড়বো না। কেন বলেন তো? কারণ আস্তে আস্তে আমরা প্রথমে আমাদের ফাউন্ডেশনের জন্য আমরা আগে বাংলা পরে ইংলিশ পড়তাম, বাট ইফ ইউ কন্টিনিউ উইথ দিস, এটা আমাদেরকে আবার ধ্বংস করবে। ঠিক আছে, কারণ কি আমাদের দিন শেষে আমরা কনভার্ট করবো নিজেদেরকে কি ইংলিশ টু ইংলিশ, তাই না? তবেই না আমাদের ডেভেলপমেন্ট আসবে। আপনি যদি সারা জীবন ইংলিশ মুভির সাবটাইটেল বাংলা দিয়ে দেখা শুরু করেন, একটা সময় আপনার কালচার চেঞ্জ হয়ে যাবে না মুভি দেখার সিস্টেম। আপনি সারাদিন মুভি দেখাবার দিয়ে আপনি মুভির নিচে স্ক্রিনের দিকে তাকায় থাকবেন, এরকম শুধু হবে, তাই না? এত মুশকিল, you will lose your habit. So you will wait till you are understanding the language the way I used to learn. আমি যখন হিন্দি মুভি দেখা শুরু করি, তখন আমিও জানতাম না, কারণ আমি ছোটবেলা থেকে এমন ভাবে বড় হয়েছি যেখানে ডিশের চ্যানেল মানে হচ্ছে একটা ফ্যামিলিকে এমন ভাবে দেখা হতো যে ফ্যামিলি তার সন্তানদের ব্যাপারে একদম কনসার্ন না।
কনসার্ন হলে সে বাসায় ডিজিটাল লাইন থাকতেই পারে না। যে মা বাবা সন্তানের ব্যাপারে সচেতন তাদের বাসায় কখনো ডিজিটাল লাইন থাকতে পারে না। আই ওয়াজ ব্রট আপ ইন দ্যাট কাইন্ড অফ সোসাইটি। সেম টু হিয়ার স্যার। Same here. I think it's same for so many of you, right? So আমি বিশ্বকাপ বা এই জাতীয় খেলাগুলো কেন দেখতে পারতাম, কারণ তা বিটিভিতে প্রচার করা হতো। হ্যাঁ, that's why. So বিটিভি আমাদের একমাত্র সম্বল ছিল। ওই 3:05 বাংলা মুভিটা 3:35 শুরু হইতো, এবং মানে বিজ্ঞাপনের সিনেমার ফাঁকে ফাঁকে একটু করে বিজ্ঞাপন না হয়ে বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে একটু করে সিনেমা হইতো। ওটা নিয়েই আমরা সন্তুষ্ট থাকতাম, তবুও জসিমের লটারি আমাদেরকে আনন্দ দিত। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে যেটা ইস্যু হয়, আমি যখন when I started learning Hindi language, আমি তখন কিভাবে শিখলাম? আমি যখন মুভি দেখতাম, সাবটাইটেল দেখতাম, যতদিন পর্যন্ত আমার একটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম ছিল। Once I started getting it up to 80%, I left it. Even I don't have any problem of understanding that. Even এখন এমন একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, কোরিয়ান মুভি বলেন, তামিল ল্যাঙ্গুয়েজে তামিল মুভি বলেন, তাও এটার মেইন কনসেপ্ট মোটামুটি বোঝা যায়। ল্যাঙ্গুয়েজ বুঝতে তো ভালো, কিন্তু তা না হলেও আমরা কিন্তু বুঝতে পারি। সো আপনি যখন ইংলিশ দেখা শুরু করবেন, আস্তে আস্তে আপনার সাথে হিয়ারিং এটা একটা অ্যাডজাস্টমেন্ট আছে, লিঙ্গুইস্টিক কিছু ফিচার আছে। আমরা যখন যে কোনো কিছু শুনতে থাকি, আমাদের প্রথমে এটা অ্যাডজাস্টমেন্ট হতে চায় না, এটা একটা টাইম নেয়। ঠিক আছে, আপনি যে কোনো একটা হ্যাবিট চেঞ্জ করছেন, আপনার যে হ্যাবিটে আপনি আছেন এটাকেও গ্রো করতে টাইম লেগেছে। যেমন লকডাউনের কারণে মানুষ সকালবেলা ঘুম থেকে ওঠা ভুলে গিয়েছিল এবং অনেক রাত পর্যন্ত জেগেছিল। এই অভ্যাস প্রথম যে লকডাউনটা দিয়েছিল, যে ওই 16ই মার্চ 17 মার্চ থেকে এটা অ্যাপ্লিকেবল হবে, এটা যে জানা ছিল গত বছর, এই সময়ও হ্যাবিট হয়নি। আমার কাছে মনে আছে প্রথম 7 দিন আমি সকালবেলা উঠে বসে থাকতাম, কেন আমার তো অফিস যাওয়ার টাইম, কিন্তু আমার তো অফিস যেতে হচ্ছে না, বসে থাকতাম। পরে কি করি, বসে থাকতে টায়ার্ড হয়ে 10টার দিকে একটু ঘুমাইতাম, অনেকক্ষণ ঘুমাইতাম, উঠে দেখতাম 11:30, 10টার দিকে ঘুমাইছি। টাইম যায় না। আমার অনেক কলিগরা তারা শুনেছি, তারা বাসায় থেকে 1 কেজি চাল নিয়ে সারাদিনে চাল গুনছে, 1 কেজিতে কয়টা চাল থাকে। কাজ নাই তো, কারোই কোনো কাজ নাই, সবাই লকড, তাই না? এরকম একটা সিচুয়েশন ছিল। যাই হোক, অনেকে আরো কঠিন কঠিন সিদ্ধান্ত নিয়েছে, সেটা আলাদা হিসাব। তো আমি আপনাদেরকে যেটা বলছি, এই হ্যাবিটটা গ্রো করতে আমাদের একটা সময় লাগে। তা আপনারা যখন এই বইটা নেবেন, আপনারা অলরেডি বাংলা থেকে ইংলিশে আন্ডারস্ট্যান্ডিং আপনাদের মোটামুটি ডেভেলপ হয়েছে। এখন আমরা যেটা আস্তে আস্তে করবো সেটা হচ্ছে ইংলিশ টু ইংলিশে এটাকে কনভার্ট করবো। প্রথমে এই বইটা আপনি যখন নেবেন, এটির প্রথম দায়িত্ব থাকবে হচ্ছে, আমি যদি আপনাদেরকে একটু বইটাকে দেখাই, খুব কাছে থেকে আপনাদেরকে ধরে দেখাবো। আমরা অবশ্যই এটার বেশ কিছু প্রয়োজন বোধে কখনো ছবি নিয়ে কাজ করব। প্রথমে এখানে দেওয়া আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আই এম নট শিওর, যে হেডলাইন একটা পার্ট আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন হেডলাইন, তাই না? হেডলাইনের কথা বলা হচ্ছে, তাই না? সেখানে প্রথমে হেডলাইনটাকে কিভাবে পড়বো? আমরা অনেক সময় দেখি যে আমাদের হেডলাইন গুলো যখন আমরা নিউজ পেপারে দেখি, নিউজ পেপারে আমরা কেন যাচ্ছি? আপনাদের কাছে প্রশ্ন আসবে, কেন নিউজ পেপারে যাচ্ছি আমরা, কেন অন্য কিছুতে না? কারণ নিউজ পেপার ইজ আ সোর্স অফ নলেজ, সোর্স অফ ইনফরমেশন, সোর্স অফ এক্সপিরিয়েন্স, বিকজ সো মেনি পিপল দে নিউ সামথিং and they try to mean it through the newspaper, right? So newspaper আপনি যখন পড়ছেন, আপনি অনেক বিজ্ঞ মানুষের কথা শুনছেন, অ্যানালাইসিস শুনছেন, you are getting to know about words, আর মনে রাখবেন এই ওয়ার্ড গুলো কি রিলেটেড ওয়ার্ড, এগুলো মিডিয়া রিলেটেড ওয়ার্ড। তার মানে একই জিনিস আমরা বলি একভাবে, আপনি নর্মালি দেখেন আমরা কোনো কিছু কেনাকাটা করলে কি বলি, ওকে আই ওয়ান্ট টু বাই সামথিং, ঠিক কিনা? কিন্তু আপনি বিজনেস স্ট্র্যাটেজিতে যান, বিজনেসের ভাষায় ওরা জীবনেও বাই বলে না, ওরা বলে পারচেজ। তার মানে কি একই মিনিং, কিন্তু এটাকে বলা হচ্ছে লিঙ্গুইস্টিক্স এর ভাষায় এটাকে বলে রেজিস্টার, যে প্রতিটা অকুপেশনের একটা আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ থাকে। আপনি দেখেন নর্মালি আমরা বলি, মানে আপনি নর্মালি দেখেন ব্যাংকিং কি বলে, ট্রানজাকশন। এই ট্রানজাকশন তো নর্মাল মানুষের লেনদেন। তার মানে এটা ব্যাপারটা বুঝতে পারছেন যে ট্রানজাকশন এটা একটা নির্দিষ্ট এরিয়াতে বলে। আমরা কি বলি, আরে ভাই নিবা দিবা, তাই না? তার মানে ব্যাপার হচ্ছে দেখেন, আপনি নর্মালি আমরা বলি কি ডিসকাশন, কিন্তু বিজনেস কিছু জায়গা আছে যে জায়গাটা তারা বলে নেগোসিয়েশন, তাই না? তো তার মানে প্রতিটা এরিয়ার কিছু ল্যাঙ্গুয়েজ আছে। তো আপনি নর্মালি দেখবেন যে এটা হচ্ছে নিউজ পেপার। আপনি যখন মিডিয়াতে তো শুনবেন, অনেক কিছু শুনবেন, তো এটা হচ্ছে এমন ভাবে ডিজাইন করা, নিউজ পেপারে যে ধরনের স্ট্রাকচারটা মেনটেন করা হয়, যে ধরনের ওয়ার্ডস ইউজ করা হয়, আমরা বলি ক্রিমিনাল, ওরা বলে মিসক্রিয়েন্ট, তাই না? অলরেডি মিস্টার বিপুল পড়েছেন দুর্বৃত্ত,
সন্ত্রাসী। আমরা বলি কিডন্যাপ, ওরা বলে অ্যাবডাক্ট। আমরা বলি কিডন্যাপিং, ওরা বলি অ্যাবডাকশন, তাই না? তার মানে কিছু কিছু আলাদা ল্যাঙ্গুয়েজ আছে, তাই না? তো এইরকম কিছু কিছু ব্যাপার আছে। তো নর্মালি আমরা যদি বলি স্যালারি রিডিউস করা, ওরা বলে কাটরো, মানে স্যালারি করে ফেলা, মানে রিডিউস করে ফেলা, তাই না? মজুরি হ্রাস করা। তো স্বাভাবিকভাবে আপনার যখন এটাকে প্রথমত পড়বেন, তখন আপনারা একেবারে যে সিরিয়ালে আছে ইংলিশ, আগে ইংলিশ পরে বাংলা, আপনার নিউজ পেপারের হেডলাইন যতটুকু আছে এই হেডলাইনটুকু যেভাবে যেভাবে বলেছে ওভাবে পড়বেন। হ্যাঁ, তো আমাদের আরেকটা কথা হচ্ছে, আপনারা প্রথমে হেডলাইন পাওয়ার পরই আপনারা দেখবেন যে একটানা আল্লাহ 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 কিছু দেওয়া আছে। হ্যাঁ, একটানা কিছু ওয়ার্ড পেজ দেওয়া আছে। নাম্বারটা বলুন। আমি ওই যে বলছি শুরুতেই যে আপনারা প্রথমে ওই নিউজ পেপারে হেডলাইনে যতটুকু অংশ আছে কয়েক পাতা, এটা পড়ার পরে দেখবেন আরে ওয়ার্ডস আর ওয়ার্ডস, শব্দার্থ, তাই না? এই শব্দার্থ দেখে আপনারা ভয় পেয়ে যাবেন, আল্লাহ এই শব্দার্থ পড়ে তো আমরা পাগল হয়ে যাব। তো যেহেতু আমরা পাগল হতে চাই না, তো আমরা শব্দার্থ পড়বো না। কেন? আমাদের একটা ধৈর্যের সীমা আছে। আর যদি এই বই চিন্তা করে যে আমরা এত সিনসিয়ার, তাহলে এই বইয়ের এটা ভুল, তাই না? তো আমরা এটা করবো না, কারণ একসাথে 300 ওয়ার্ড 200 ওয়ার্ড আপনি এটা মুখস্থ রিস্ক নেওয়ার দরকার নাই। আপনি কি করবেন, নিজেকে একটা টাইম দেবেন। আচ্ছা, এই যে লিস্টটা শুরু হয়েছে, কারণ এই যে আমি আপনাকে দেখাই একটু একটা ওভারভিউ এর জন্য। এই দেখেন, এখান থেকে শুরু হলো, এই যে ওয়ার্ডস, তার ওয়ার্ড দেওয়া আছে, মিনিং দেওয়া আছে, এবং এটা সম্বন্ধে আর একটা সিনোনিম কিছু দেওয়া আছে। তা আপনি এটা দেখলেন, দেখার পরে আপনি দেখলেন বাবারে বাবা, এর পরের পেজে আবার এইরকম, এইভাবে পেজেস আফটার পেজেস কয়েক পাতা এরকম দেওয়া আছে। তো আপনি যখন এগুলোকে দেখবেন আপনার জন্য একটু চাপ লাগবে। তা আপনি কি করলেন, প্রথমে চিন্তা করলেন প্রতিদিন 10টা করে দেখবো, বুঝবো, মনে কি রাখবো না, একটু আলোচনা, নিজের সাথে নিজের ভিতরে নিজে আলোচনা করব। তো করার পর আমার কাজটা কি হবে, আমি আবার ভুলে যাব পড়তে পড়তে, কারণ ওগুলো ঘুরে ফিরে এই পরবর্তী যে লেকচার, এই লেকচারের মধ্যে ঘুরে ফিরে এগুলো চ্যাপ্টারের মধ্যে আসবে। আমি আস্তে আস্তে একটু জানি, প্রতিদিন 10টা করে দেখবো, কিন্তু আমার চ্যাপ্টার প্রথম থেকে শুরু করব। দেখেন ওরাও দেখেছে, ওরাও ক্রাইম দিয়ে শুরু করছে। কেন? ক্রাইম আমাদের সবারই ভালো লাগে, এই জন্য ওরা গুরুত্ব দিতে ক্রাইম দিয়ে শুরু করছে। অপরাধ কেন ভালো লাগে না হলে আমরা তামিল মুভি এমনি দেখি, মারামারি, এক দেশ মরবে, আমাদের কাছে কিন্তু ভালো লাগে। ঠিক আছে, আপনি দেখেন আমাদের কনসেপ্ট গুলো কি, হিরো অনেক মারতেছে, কোনো সমস্যা নেই, হিরোকে একটা মারছে আমরা বুঝি সি 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 কত বাজে, হিরোকে মারছে, মানে আমাদের দেখেন মাইন্ডটা কি সেটা থেকে। তো যাই হোক, স্বাভাবিকভাবে একটা আমি জানি না আপনাদের কার কাছে কেমন লাগে, কিন্তু থ্রিলার মুভি আপনাদের অনেকের ভালো লাগতে পারে। সাসপেন্স, কি হবে না হবে, যেন একটা কোরিয়ান খুন, Yes. একটা মার্ডার নিয়ে কিছু একটা হবে, কে করলো মার্ডারটা। হ্যাঁ, তো দেখা যাচ্ছে এক মার্ডার নিয়ে তামিল মুভি বানায় ফেলতেছে, এই মার্ডার কে করলো, আর এদিকে থাপ্পড়ে মানে লাথি দিতে অনেকে মরে টরে যাইতেছে। ঠিক আছে, এক লাথি মারতেছে, পচা সে এডি 10 ফালায়া জনকে ধাক্কা দিয়ে এডি নিয়ে যাচ্ছে ফালায়া এবং ওরা শেষ। অদ্ভুত তামিল মুভি। ঠিক আছে, মাদকের দাম যখন কমে আসে তখন এরকম কিছু কিছু দারুণ দারুণ মুভি হয়, রাইট? সস্তায় পেয়ে যায়, মাথা তো খারাপ হয়ে যায়, তখন এলোমেলো মুভি বানায়। এটা আমার কাছে মজাই লাগে, এগুলো কিছুটা ফান। হ্যাঁ, তো যাই হোক, আপনারা ক্রাইম নিয়ে যেটা পড়বেন, প্রথম যেটা বিষয় হচ্ছে যে আপনারা ক্রাইম থেকে প্রথম চ্যাপ্টার থেকে শুরু করবেন। আপনাদের প্রথম যেভাবে পড়ার একটা ব্যাপার, আমি আপনাদেরকে বলবো না অবশ্যই, কারণ বললে অবশ্যই আপনারা অনেক সযত্নে মনে রাখবেন, এই জন্য আমরা বলবো না, আমরা লিখে দিব, রাইট? যাতে করে আপনারা আসল ভাবে মনে রাখতে পারেন। প্রথম বিষয় হচ্ছে আপনি হেডিং যেটা আছে, হেডলাইন, এই হেডলাইন যা যা আছে, যা যা তা তাই, মানে যেটা যেটা আছে ওটা ওটাই পড়বেন। ঠিক আছে, হেডলাইনের ইস্যুটা। তো হেডলাইনের ব্যাপার গেল, যা যা তা তা, লাইনটা বাঁকা হয়েছে। যা যা তা তাই, ঠিক আছে, যেটা যেটা আছে এটা এটাই আপনি পড়বেন। হেডলাইন পড়ার পরে আপনি যখন বাকি যখন প্যাসেজ গুলো গেলেন চ্যাপ্টার ওয়াইজ, এই চ্যাপ্টার ওয়াইজ আমরা অবশ্যই চ্যাপ্টার 2 লিখবো না, কারণ চ্যাপ্টার 2 লিখলে আপনাদের অনেকের মানে কনফিউশন চলে আসবে। চ্যাপ্টার 2 কি চলে এসেছে, আমরা কেজিএফ এ চলে যেতে পারেন, আমরা এই জন্য চ্যাপ্টার 1 দিয়ে শুরু করব। ঠিক আছে,
তো চ্যাপ্টার 1 দিয়ে আপনি যখন শুরু করছেন তখন আপনার পড়ার ধরনটা কি থাকছে? প্রতিটা চ্যাপ্টারে একই থাকবে, এই যে ডট ডট ডট। তার মানে এটা চ্যাপ্টার 10, 12, 13, 14 যাই হতে পারে। হ্যাঁ, ঠিক আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। প্রথম বিষয় হচ্ছে আপনি প্রথম পড়বেন হচ্ছে ভোকাবুলারি। কয়বার ভোকাবুলারি যেটা করবেন সেটা হচ্ছে আপনি ভোকাবুলারি 2বার পড়বেন। তো আমরা যখন প্রথম ভোকাবুলারি পড়ার নিয়ম হচ্ছে আমাদের মাথায় যেহেতু কনসেপ্ট বাংলাতেই আসে, হ্যাঁ, মাথায় যেহেতু কনসেপ্ট বাংলাতেই আসে, আপনি প্রথম প্রথম আগে বাংলাটা ভোকাবুলারি পড়তে পারেন, পরে ইংলিশটা পড়তে পারেন। কি বললাম? আগে বাংলাটা পড়তে পারেন, পরে ইংলিশটা পড়তে পারেন। কেন? আপনার ভোকাবুলারিটা ওইভাবে জানা দরকার, আপনার মাথার ওই সেটআপ চেঞ্জ হতে মুশকিল আছে। সো ভোকাবুলারি কি পড়বেন দেখেন, আপনারা আগে বাংলা পরে ইংলিশ একবার পড়বেন, বাংলা টু ইংলিশ একবার পড়বেন, তারপর প্লাস একবার ইংলিশ টু বাংলা পড়বেন, 2বার পড়বেন, 2 ওয়েতেই। কেন? আপনি আপনার ব্রেনকে সাইমালটেনিয়াসলি নিয়ে যাবেন। এটাকে 2বার যখন আপনি পড়লেন, এত সিরিয়াস কেউ হবেন না যে যা আছে আত্মপন্ত পুরো আমি পাগল করে ফেলবো মুখস্থ করে। এটা কোনো পরীক্ষা আসবে না, বিশ্বাস করেন। সত্যি, আমি অনেকের সাথে কথাবার্তা বলছি, আসে না, বাই চান্সে এসে যেতে পারে, রাইট? সো এটা যেহেতু পরীক্ষায় আসতেছে না বা আসার সম্ভাবনা নাই, আপনার লার্নিং বাড়াচ্ছে, আপনার যেটা কাজ হবে আপনি ভোকাবুলারিটা পড়লেন, পড়ে নিয়ে আপনি কি করবেন, আপনি ইংলিশে চলে যাবেন, প্যাসেজ। এখন আপনি দেখেন প্যাসেজের সবকিছু বুঝতে পারেন কিনা। তো আপনি প্যাসেজ সবকিছু পড়ে গেলেন, পুরো প্যাসেজ আপনি দেখলেন কোন জায়গাটাকে বুঝতে পারেন নাই, একটা লাইন থাকলো যেটা আপনি বুঝতে পারেন নাই। থার্ড স্টেপ হচ্ছে বুঝতে না পারা লাইনের শুধু বাংলা দেখা। এই বাংলাটা আপনাকে দেওয়া হয়েছে বাংলাটা পুরো দেখার জন্য, ব্যাপারটা তা না। যে লাইনটা আপনি বুঝতে পারবেন না ওই লাইনটা শুধু বাংলা দেখবেন। কেন? আপনার নিয়তি এটা যে আমি ইংলিশ টু ইংলিশ অভ্যাস করব। আপনি যদি বাংলাতে চলে যান একবার, এটা তো ছোটবেলার ইংলিশ ফরটুটে হয়ে যাবে, তাই না? ওটা তো আমাদেরকে মানে প্রপারলি হেল্প করতে পারে নাই, কারণ আমরা ওটা বাংলাটাই জানার চেষ্টা করছি বেশি, কিন্তু ওটা ইংলিশ টু ইংলিশ কনভার্সনে আমরা যাইনি। এবং প্রতিজন যেটা করতে পারেন, এটাকে নিয়ে একটা স্পিকিং এরও কাজ হতে পারে। কি কি বুঝলেন তার উপরে করে আপনি একটা নিজের কাছে নিজের প্রেজেন্টেশন দিতে পারেন। ওকে, সো আই গট টু নো টুডে, ফর এক্সাম্পল এখানে প্রথম হচ্ছে অ্যাসিড থ্রোয়িং নিয়ে বলছে। সো টুডে আই গট টু নো দ্যাট অ্যাসিড ওয়াজ থ্রোন অন আ হাউসওয়াইফ ইন খুলনা and it was recorded by the correspondent, রাইট? তারপর আপনি বললেন যে কোথায় কোথায় কি কি ঘটনা ঘটছে, at 11:30 it happened। নিজের মতো করে একটা প্রেজেন্টেশন দিতে পারেন যদি যারা স্পিকিং নিয়ে কাজ করেন। তো আপনাদের কাজ কি? ভোকাবুলারি প্যাসেজ এটা করা। কিছু কিছু দারুণ দারুণ ওয়ার্ড আপনি পাবেন, আপনার একটা খাতা আপনি রেডি করবেন, এখানে দেখবেন অনেক কিছুর মিনিং তারা বুঝিয়ে দিয়েছে। তো কিছু কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড আছে যেগুলো আপনার কাছে দেখে খুব ভালো লাগবে, থাকে না? 10টা ওয়ার্ড দিয়েছে এখানে বা 7টা ওয়ার্ড দিয়েছে, এর মধ্যে আপনি 3টে ওয়ার্ড দেখলেন, খুব দারুণ 3টা ওয়ার্ড, আপনার একটা আলাদা খাতা করেন, ওই খাতাতে আপনি ওই 3টে ওয়ার্ডকে জায়গা দেন। এই ওয়ার্ডগুলো কেমন ওয়ার্ড? খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড। যেমন প্রথম প্যাসেজটা আপনি দেখলে দেখবেন মিসক্রিয়েন্ট মানে দুর্বৃত্ত, একটা সুন্দর ওয়ার্ড। এখন থ্রো থেকে থ্রোন হয়েছে, থ্রো থ্রিউ থ্রোন, এটাকে কি আমার মুখস্থ করার দরকার আছে? এটা তো আমি এমনি বুঝছি, তাই না? এটা আমার দরকার নেই। তারপর আপনি ট্রিটমেন্ট মানে উন্নত চিকিৎসা, দরকার নেই। বার্ন সিভিয়ারলি গুরুতর ভাবে ঝলসে যাওয়া, এটা আমি বুঝতে পারছি, ধরলাম। লাস্ট নাইট গত রাতে, এটাও আমরা বুঝতে পারছি। হাল মানে ছুঁড়ে মারা, আপনার কাছে এটা হয়তো বা একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে হতে পারে। ইন দিস কানেকশনটা, এ ব্যাপারে ইন দিস কানেকশন, এটা আমরা এমনি আস্তে আস্তে পড়তে পড়তে ঠিক হয়ে যাবে। যদি আপনি দুটো ওয়ার্ড পেলেন, মিসক্রিয়েন্ট এবং হার্ল। হার্ল মানে ছুঁড়ে মারা, মিসক্রিয়েন্ট এবং হার্ল। তো আপনি যেহেতু দুটো জিনিসকে পেয়েছেন, আপনি এই দুটো জিনিসকে একটা আপনার আলাদা একটা খাতায় আপনি এটাকে লিখলেন। সুবিধাটা কি? আপনি যখনই এইভাবে 30টা দিন পার করবেন, আপনি দেখবেন আপনার ডিকশনারিতে মানে আপনার ওই বিশেষ খাতাতে
30 দিনে আপনি দেখবেন প্রায় 100-র উপরে ওয়ার্ড হয়ে গেছে, যেগুলো খুব সিলেক্টিভ, এবং এগুলো ঘুরে ফিরে নিউজ পেপারে আসবে। যখনই আপনি এই বইটার 100 পাতা পার করবেন যেদিন, সেদিন থেকেই আপনার টার্গেট হবে আপনি ইংলিশ নিউজ পেপার পড়া শুরু করবেন, এবং আপনার এক অন্যরকম ভালো লাগা কাজ করবে। আরে আমি তো বুঝতে পারছি, ধরেন বুঝতে পারলেন না, কিন্তু অ্যাটলিস্ট আমাদের অনেক সময় হয় না, যদি আমরা বই নাড়াচাড়া করি, অ্যাটলিস্ট কোয়েশ্চেন বুঝতে পারি, কোয়েশ্চেন কোথা থেকে আসছে, উত্তর মনে পড়তেছে না কিন্তু কোয়েশ্চেন তো মনে পড়তেছে, তখন আমরা জানি এটা অমুক চ্যাপ্টার থেকে আসছে, কিন্তু আমি পড়ি নাই, কারণ কি আমরা উত্তরের থেকে প্রথম কোয়েশ্চেন নিয়ে ঘাটাঘাটি করি বেশি, সাজেশনের ভিতরে সাজেশন আমরা আবার বানাই। এটা আমাদের একটা কি বলবো, এটা আমাদের একটা বংশ পরম্পরার একটা ঐতিহ্য। যাই হোক, তো স্বাভাবিকভাবে যেটা হবে, আপনারা যখনই এটা ইংলিশ নিউজ পেপার পড়া শুরু করবেন 100 পাতা হয়ে যাওয়ার পরে, আপনি যদি কোনো কারণে বুঝতে না পারেন, সাথে সাথে আপনি তো বুঝবেন এটা কোন কোন রিলেটেড ওয়ার্ড, ক্রাইম রিলেটেড ওয়ার্ড, চলে আসলেন ক্রাইম রিলেটেড ওয়ার্ডে। এটা কোন রিলেটেড ওয়ার্ড, এটা বিজনেস রিলেটেড ওয়ার্ড, চলে আসলেন বিজনেস রিলেটেড ওয়ার্ডে। আপনি আবারও চেষ্টা করলেন যে এটা কোন রিলেটেড ওয়ার্ড, আপনি দেখলেন যে এটা ভাই আসলে, চ্যাপ্টার গুলোকে একবার দেখি, এটা কোন রিলেটেড ওয়ার্ড, আপনি বুঝলেন যে এটা হলো ইলেকশন রিলেটেড ওয়ার্ড, চলে যান ইলেকশন রিলেটেড ওয়ার্ডে। তো এভাবে আপনি ভলান্টারিলি নিজের ডেভেলপমেন্ট করে যান। ইট ইজ আ সাচ কাইন্ড অফ রিকমেন্ডেশন মাই ডিয়ার দ্যাট ক্যান চেঞ্জ আ পারসনস এন্টায়ার লাইফ। আপনি আইএলটিএস বলেন, যত ধরনের এক্সাম বলেন, হোয়াট এভার, কেন এটা কি, এটা হচ্ছে ইটস আ গেটওয়ে। যেমন আমরা বিকাশের মাধ্যমে অনেক জায়গায় টাকা পাঠাই না, বিকাশ কি একটা গেটওয়ে, কি দিয়ে চলে, তারা ওই ফিটা দিয়ে চলে, রাইট? এইটা হচ্ছে একটা গেটওয়ে, ইউ স্পেন্ড ইউর 180 or 200 টাকা, যেটার মাধ্যমে আপনি নিউজ পেপার বোঝা শিখলেন, তারপরে একটা নিউজ পেপার নিয়ে তার পিছনে 12 টাকা খরচ করলেন, তাহলে ইন টোটাল 180 টাকা যদি বইয়ের দাম হয়, বা 200 টাকাও যদি দাম হয়, আর আপনি যদি 212 টাকা টোটাল খরচ করেন, তাহলে আপনি কি সামহাও মনে করেন টাকা খরচের অভাবে বা টাকা খরচ করতে না পারার কারণে আপনার লার্নিং আটকে যাচ্ছে? নো। কি কারণে আটকে যাবে তাহলে? আপনি 212 টাকার এগেইনস্টে 212 ঘন্টা সময় দিচ্ছেন কিনা, এটা এক্স্যাক্টলি, তাই না? তো স্বাভাবিকভাবে তার মানে 212 টাকা খুব একটা ইস্যু না। তা আমি আপনাদেরকে যেটা বলবো যে সেটা হচ্ছে যে এটার পিছনে প্রতিদিন সময় দেওয়া। কতক্ষণ সময় দেবেন? পড়াশোনার পাশাপাশি এইটা, বইটার সাইজ দেখেছেন আপনি? এটা এমন টাইপের কোনো বই না যে অফিসে নিয়ে গেলে মান সম্মান যাবে। এটা স্পোকেন রাইটিং ইংলিশ বই, ওরে বাবা আপনি ইংলিশ পড়েন তার মানে ইংলিশ পারেন না, লজ্জার ব্যাপার। আপনি আর আমি ইংলিশ নিউজ পেপার পড়বো, তো মাঝে মাঝে এটা একটা ইংলিশ নিউজ পেপার পড়ার একটা ডিকশনারির মতো। অনেকে চিন্তা করবে, বাট যারা একটু স্কিলফুল চিন্তা ভাবনা করে তারা এটাকে দেখলেই বুঝতে পারবে যে না, এটা কোনো নর্মাল নর্মাল আদমি কে লিয়ে নেই হ্যায়। হ্যাঁ, ঠিক আছে, এটা যে মানে কিছু উচ্চমার্গীয় ব্যাপার স্যাপার, এটা তারা বুঝতে পারবে। হ্যাঁ, তখন স্বাভাবিকভাবে তারাও এটাকে হয়তো বা অ্যাভেল করার চেষ্টা করবে বা কিছু একটা। এটা খুব দারুণ পরামর্শ। তো আপনি যখন এটাকে পড়া শুরু করবেন এবং এরপর ইংলিশ নিউজ পেপারে যাবেন, 6 মাসের মধ্যে আপনার নিজের পরিবর্তন অন্যরকম হবে। আপনি যদি এই পুরো রাইটিং কোর্সের কোনো কিছুর জন্য আজ থেকে 1 বছর পরে আমাকে যদি থ্যাংক ইউ দেওয়ার প্রয়োজন বোধ করেন, সেটা হবে হচ্ছে এই বই পড়ে আপনার ইংলিশ নিউজ পেপারে চলে যাওয়া এবং সেখান থেকে বেনিফিটেড হওয়ার কারণে। ইট উইল টেক ইউ সাচ অ্যাডভান্স লেভেল। দুঃখজনক হলো সত্য, ওই যে বললাম 212 টাকা স্পেন্ড করা সহজ, 212 ঘন্টা সময় দেওয়া মুশকিল, ওই জায়গাতে হার মেনে যায় প্রায় 99.99% শিক্ষার্থী। ঠিক আছে, প্রতিদিন আমাদের কতক্ষণ পড়তে হবে? প্রতিদিন 30 মিনিট পারেন, 1 ঘন্টা পারেন, 40 মিনিট পারেন, প্রতিদিন। বাসে বসে আছেন, অফিসের গাড়িতে আসছেন, ফিরছেন, এই টাইমটাতে একটু দেখেন, দেখতে দেখতে ঘুমিয়ে যান, যান না, রাতের বেলা শুয়ে থাকতে থাকতে একটু পড়তে পড়তে ঘুমিয়ে যান, বা সকালবেলা উঠে একটু আধা ঘন্টা দেখেন, চাইলে অনেক কিছু করা সম্ভব। কারণ এক একটা করে প্যাসেজ পড়তে লাগে 5-7 মিনিট, 10 মিনিট, তার মানে 10 মিনিট সময় চাইলে অনেকে ব্রেক টাইমে পড়ে ফেলে, অনেকে লাঞ্চ আওয়ার সহ ব্রেক টাইম 1 ঘন্টা থাকে, মানে কাজে লাগানোর যখন আকাঙ্ক্ষা থাকে। আমার এক ভাইকে আমি দেখেছি, উনি যখন 3rd ইয়ারে থাকলো তখন উনি বুঝতে পারলো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে অনেকে যখন ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায়, তারা প্রত্যেকে ইংলিশটার কন্ডিশন খুব ভালো ডেভেলপ করে আসে না, বরঞ্চ তারা কোচিং এর যে প্রিপারেশন, ওই প্রিপারেশনের আদলে তারা
মূলত পড়াশোনা করে। যখন 100 মার্কের ইংলিশ ছিল মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে, তারা কোনো ইংলিশ সাবজেক্ট কোনো কিছু পাইতো না, কোনো ভালো সাবজেক্টে পাইতো না, ভালো সাবজেক্টের মধ্যে একটাই পেতো, ল। তো মাদ্রাসার স্টুডেন্টদের টার্গেট থাকতো যদি 1 থেকে 200 মধ্যে থাকতে পারি তাহলে সাবজেক্ট পাবো, না হলে সাবজেক্ট পাবোই না বলে চলে, লাস্টের দিকে সাবজেক্ট গুলো পড়তে হবে। ঠিক আছে, কারণ ইকোনমিক্স, ইংলিশ, কোনো ভালো ভালো সাবজেক্ট, ডেভেলপমেন্ট স্টাডিজ, ফিনান্স, ব্যাংকিং বা মানে ভালো কোনো সাবজেক্টই তারা পাবে না এক কথায়। তো উনি ওই ঢাকা ইউনিভার্সিটিতে 56তম হয়েছিল, তো ল পেয়েছে। লতে পড়াশোনা করতে করতে বুঝলো যে আমার ইংলিশ এত ভালো না, কিন্তু পড়তে চাই বাইরে। হঠাৎ করে একটা স্বপ্ন দেখলো মানে বাইরের দেশের ইউনিভার্সিটি গুলোতে সে পড়াশোনা করবে। তো বাবার এত বিশাল টাকাও ছিল না, স্কলারশিপেই পড়তে হবে। তখন অনেককে দেখলো যে তারা ইংলিশ ভালো থাকার কারণে তার সিনিয়ররা স্কলারশিপ পেয়ে গেল। তখন উনি দেখলো ওনার একমাত্র বাধা ইংলিশ। তো উনি যে 3 ঘন্টা বাসে জ্যামে থাকতো, এই 3 ঘন্টা ওনার হাতে ইংলিশের শীট থাকতো। আল্লাহ 30টা দিন, মাত্র 2 বছরের ভিতরে নিজের অবস্থান এইরকম জায়গায় চেঞ্জ হয়ে গেছে যে 5 লাইন ইংলিশ মুখস্থ ছাড়া লিখতে পারতো না, সেই ব্যক্তি তার ইংলিশের কন্ডিশন এইরকম জায়গায় নিয়ে গেল, সে স্কলারশিপ কোনো নর্মাল ইউনিভার্সিটিতে আশেপাশে ইন্ডিয়া বা এগুলোতে পায়নি। হি গট দ্য 100% স্কলারশিপ, হি গট কমনওয়েলথ স্কলারশিপ অ্যাট অক্সফোর্ড ইউনিভার্সিটি। এবং অক্সফোর্ড থেকে পড়াশোনা করে এসে পরবর্তীতে জয়েন করে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনে, এবং পরবর্তীতে সনি এরিকসন ইউএসএ তে জয়েন করে। মানে বিভিন্ন এক্সপেরিয়েন্স নিয়ে পরবর্তীতে ওয়ার্ল্ড ব্যাংকের সাথেও কাজ করে। দেখেন তার চেঞ্জটা কোন জায়গায়, ওই এটা ডেডিকেশন নিয়ে মাঠে নামা। কিন্তু এই গল্পগুলো শোনার পরও আমরা অনেকের মাঝে চেঞ্জ আসবে না, এটাই স্বাভাবিক। সবার স্বপ্ন একরকম হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু ওই সিরিয়াসটা হওয়ার কারণে যে ব্যক্তি আগে ইংলিশ দেখলে বই সবসময় উল্টে রাখছে, বাবা মাফ চাই, হ্যাঁ, সে ব্যক্তি কিন্তু নিজেকে চেঞ্জ করে নিয়ে যেতে চায়। আমার বিশ্বাস আপনারাও পারবেন, খালি ওই ইচ্ছা বা সদ ইচ্ছার আকাঙ্ক্ষা বা দেয়ালে পিঠ থাকার বিষয়টা চলে আসলেই হবে। হ্যাঁ, ঠিক আছে, তো চলুন। আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, বলেন না। জাহিদ স্যার, একটা আমার প্রশ্ন একটা অনেকক্ষণ ধরে করতে যাচ্ছে, আমরা জাহিদের খালি প্রশ্নটা আগে নেই। জাহিদ 300 বছর হাত উঠানোর পর সুযোগ পেয়েছে। জি জাহিদ, বলুন। মানে অনেক সময় বিদেশিরা যখন কথা বলে তখন ওদের অনেক কথাই বুঝি, কিন্তু আমরা যখন বলতে চাই তখন আমরা বলতে পারি, দৃষ্টি কেন হয় স্যার? বিদেশিদের একটা হ্যাবিট থাকে, দেখেন এটা হচ্ছে স্পিকিং রিলেটেড কোয়েশ্চেন। জাহিদ, আপনি আমার সাথে স্পোকেন ক্লাসেও আছেন না, আপনি এই কোয়েশ্চেনটা স্পোকেনে করেন। হ্যাঁ, তবে আমি আপনাকে একটা শর্ট একটা উত্তর দেই। কেন এটা স্পোকেন রিলেটেড ইস্যু, তো এই জন্য আমরা রাইটিং এর কথাটা বলতে চাচ্ছি না। স্পিকিং এই জন্য পাই না, ওদের একটা হ্যাবিট আছে, দে হ্যাভ আ হ্যাবিট। ওদের কালচার দেখেন, ওরা ছোটবেলা থেকে ফ্যামিলির সাথে কিভাবে মেশে, বন্ধুর মতো। বিকজ অ্যাজ ইউ ইউজ টু লিভ ইন দ্য ইউএস, আপনি যদি ইউএসএ তে থাকতেন কিছুদিন, বেশ একটা ভালো সময় থেকেছেন, আবার হয়তো বা যাবেন, সো আপনি জানেন হোয়াট ইজ দেয়ার কালচার, তারা ফ্যামিলির সাথে কিভাবে মেশে, কত ক্লোজলি মেশে। আবার দিন শেষে একটা সময় তারা বৃদ্ধাশ্রমে পাঠায়, দ্যাটস অ্যানাদার কালচার হুইচ আই টোটালি হেট। কিন্তু আপনি দেখেন বাংলাদেশের কালচার কিভাবে আমরা বড় হয়েছি। একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত বাবার সাথে যে ভালোভাবে বসে কথা বলা যায় এটাই আমরা জানতাম না। মায়ের মাধ্যমে বাবার কাছে তথ্য পাঠাতাম যে আমার এটা লাগবে ওটা লাগবে। বাবা সবসময় একটা ভয়ের জিনিস ছিল। ইভেন আমার ক্ষেত্রেও তাই হয়েছে, আনলেস আই ট্রাই টু ওভারকাম দ্যাট। যতদিন ওভারকাম করার ট্রাই করিনি তার আগ পর্যন্ত আমার জন্য ব্যাপারটা তাই ছিল। তো আমরা ছোটবেলা থেকে কি বড়দের সামনে এসে কথা বলা, এই কত বড় বেয়াদব, বড়দের সামনে এসে কথা বলে, চোখের দিকে তাকিয়ে কথা বলে, কত ধরনের কালচার। আপনি দেখেন বাংলাদেশের অন্য যে কোনো এরিয়ার থেকে পুরান ঢাকার ছেলেমেয়েরা অনেক চালু। কেন? এর বড় একটা কারণ আছে। পুরান ঢাকার ওই ঠিকই আছে, আপনি এসএসসি পাস করেছেন, 6, 7, 8, 9 পড়েন, দেখা যাবে যে আব্বাই জান সামনে চলে আইসো, মুরব্বীরা আইছে, মুরব্বীদের সামনে একটু কথা বলো দেখি, একটু কিছু সামনে দাঁড়াইয়া কিছু কইবে লাগছো না গেলে, হ্যাঁ, এরকম করে একবার দেখবেন কথাবার্তা বলে, ঠিক আছে, কি দরকার চাচ্ছ গেলা বলে দেখা যাচ্ছে উঠাই দেবে, বলে যাও ভুল তো করবা, তাই না, এই আস্তে আস্তে উঠাই দেবে, তাই না। ওইখান থেকেই তাদের পাবলিক স্পিকিং অ্যাটিটিউডটা শুরু হয়ে যায়, ফেসিং দ্য কোয়েশ্চেন এন্ড আনসারিং দ্য কোয়েশ্চেন। বাট হোয়াট ইজ দ্য রিয়েল সিনারিও ইন আওয়ার কেস? we don't want to let our children face that situation, or that was a situation when we faced 1990 এর দশকে যারা তরুণ অবস্থাটা চাইল্ডহুড বলেন বা কৈশোর বলেন, যারা 1990 এর দশকে পেয়েছে, আমি তাদেরকে নিঃসন্দেহে বলি দে আর দ্য লাকিয়েস্ট পিপল,
রাইট? আমি পেয়েছি ভাইয়া। হ্যাঁ, এই তো জানি তো, কারণ প্রযুক্তি কেবল আসছে আসছে, আবার সুপার স্টেশনে কিছুটা চলে যাচ্ছে, মাঝামাঝি টাইমে পড়েছে তো সবই পেয়েছে, একটু ভালো মানে একটু মোটামুটি। এখন তো ফেসবুক, ইউটিউব, বিটিভি যে আমাদের কি আনন্দ ছিল, আলিফ লায়লা, চিফ অফ বাগদাদ আমাদের যে কি আনন্দ দিত, ঠিক আছে, কি কি যে কত দারুণ যে অ্যাডের কনসেপ্ট ছিল, তাই না? এগুলো তো এখন আমরা ভুলেই গেছি। হ্যাঁ, এখন সব উল্টাপাল্টা জিনিস হচ্ছে। যাই হোক, মূল কথাতে আসি। এই ফেস করার মূল কারণ হচ্ছে আমরা এগুলোতে এক্সপেরিয়েন্স না। আমাদের এডুকেশন সিস্টেমটাও এমন, গাদা গাদা জিনিস মুখস্থ করানো হয়। মনে রাখবেন, একটা এডুকেশন সিস্টেম বা একটা যখন বিগ স্ট্রিমে কেউ চিন্তা ভাবনা করে, তখন চাইলেই অনেক কিছু পরিবর্তন করানো যায় না। বিগ স্ট্রিমে অনলাইন এডুকেশন, ঢাকার স্কুলগুলো বন্ধ আছে? নাই। গ্রামের স্কুলগুলোর কি অবস্থা? বাধ্য বন্ধ হতে ওরা। ঢাকার স্কুলগুলো 7, 8, 6, 1, 2 বাচ্চা, ওদের পড়াশোনা আটকে নাই। দেখেন গ্রামে যে ওদের ইয়ার লস হয়ে গেছে, কিছু করার নাই তো, কে ক্লাস নেবে, কোথায় করবে? তাও দুই একটা জায়গায় কিছু ক্লাস চলতেছে, ইন্টারনেটই নাই, আপনি ইন্টারনেটের মাধ্যমে ক্লাস নেবেন কোথা থেকে? যারা চাল, গম, ধান এগুলো পাওয়ার আশায় যারা প্রাইমারি স্কুলে আসে, ওরা ক্লাস করার জন্য স্মার্টফোন কিনবে বলে আপনার কাছে মনে হয়? আবার ইন্টারনেট ভরে ভরে সেখানে ক্লাস করবে আবার অনলাইনে, যেখানে গ্রামের মানুষ মাস্ক কেনাটা মনে করছে অপচয়, তাই না? তার মানে আপনাকে বুঝতে হবে, যখন আপনারা একটা কান্ট্রি ওয়াইড কোনো কিছুকে চিন্তা ভাবনা করবেন, তখন এটা পসিবল না, এটা খুব একটা টাফ একটা ব্যাপার। তো বাংলাদেশে যখন একটা এডুকেশন সিস্টেম ডেভেলপ করা হয়েছে আজ থেকে 30 বছর আগে, এটাকে আপডেট করা সম্ভব হয় না। কেন পাবলিক ইউনিভার্সিটি থেকে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো এগিয়ে যাচ্ছে? এর বড় একটা কারণ হলো, প্রাইভেট ইউনিভার্সিটি আজকে কথা বললে 2 বছরের মধ্যে তাদের কারিকুলামকে আপডেট করতে পারে ইউজিসির সাথে কথা বলে। একটা পাবলিক ইউনিভার্সিটি তা করতে পারে না। ন্যাশনাল ইউনিভার্সিটি, এই যে তাদের ইংলিশ ডিপার্টমেন্ট অফ ইংলিশে কারিকুলাম, অ্যাজ আই স্টাডি ফ্রম দ্যাট ডিপার্টমেন্ট, সেই জন্য আমি বলি, আমরা দেখেছি যে পাবলিক ইউনিভার্সিটি থেকে বা দেখা যাচ্ছে যে এই ন্যাশনাল ইউনিভার্সিটিতে এটা ওই যুদ্ধের পরে 1972, 1973 সালের দিকে এটা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ডিপার্টমেন্ট অফ ইংলিশের এই সিলেবাস নিয়ে আসা হয়েছে, এখনো তাই আছে, কোনো চেঞ্জ নাই। তারা ওই আগেরই 19th সেঞ্চুরি, 20th সেঞ্চুরি ফিকশন পড়ছে, 21st সেঞ্চুরি কোনো লিটারেচার তারা পড়ছে না। 20 বছর আগে লিটারেচার তারা পড়ে, 50 বছর, 100-200 বছর আগে লিটারেচারই পড়ে যাচ্ছে এখনো, 19th সেঞ্চুরি, 20th সেঞ্চুরি। কেন আপডেট হয় না? স্টেপ নিলে সারা বাংলাদেশের প্রেক্ষাপটে এত বইপত্র চেঞ্জ করতে হয়, এটাকে দাঁড়িয়ে অনেক বিজনেস চলে আসছে। বাট আই স্টাডি ফ্রম আ প্রাইভেট ইউনিভার্সিটি। আমি কি কি পড়েছি শোনেন, আমি ডিপার্টমেন্ট অফ ইংলিশ তো পড়েছি, লিটারেচার পড়েছি, লিঙ্গুইস্টিক্স পড়েছি, 2 স্ট্রিমে আমাকে পড়তে হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, আমি আমি ইকোনমিক্স পড়েছি, কম্পিউটার পড়েছি, দেন আমি ল্যাঙ্গুয়েজ এন্ড অ্যানথ্রোপোলজি পড়েছি, বিবিএ বিজনেস স্টাডিজ পড়েছি, বাংলাদেশ স্টাডিজ পড়েছি, গ্লোবাল স্টাডিজ পড়েছি। তারপর আমাকে একে একে আরো পড়তে হয়েছে, স্ট্যাটিস্টিক্স পড়েছি, ল পড়েছি, বেসিক ল। আমাকে সবকিছু পড়তে হয়েছে পড়াশোনার পাশাপাশি, ঠিক আছে? এই সাবজেক্টের পাশাপাশি জিইডি, জেনারেল এডুকেশন কোর্স ছিল। তার মানে আমাকে আই হ্যাড টু বি আপডেটেড, এই যুগে কি কি চলছে তার সবকিছু সম্বন্ধে আমার ক্লারিফিকেশন পেতে হয়েছিল এটার পাশাপাশি। তার মানে আমি মডার্ন এডুকেশন, যার ফলে আই স্টাডিড ফ্রম ডিপার্টমেন্ট অফ ইংলিশ, বাট ইউ ক্যান আস্ক মি ফ্রম এনি সেক্টর, আই হ্যাভ দ্য নলেজ, আই হ্যাভ আ লিটল বিট নলেজ অ্যাবাউট ইট, তাই না? তো স্বাভাবিকভাবে যেটা হয়, পাশাপাশি একটা সময় আমাকে ডিবেট করার কারণে আমাকে অনেক ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সম্বন্ধে পড়তে হতো, জানতে হতো। হাওয়েভার, তো স্বাভাবিকভাবে আমি আপনাদেরকে যেটা বলছি যে দিন শেষে কথা হচ্ছে, আমাদের জবের জন্য যা লাগে আমরা তা পড়াশোনায় শিখি না, মোস্ট অফ দ্য কেসেস ভলান্টারিলি সবাই শিখে ফেলে। আমি বিশ্বাস রাখি যারা সিনিয়র আছেন, বিপুল সাহেবও একমত হবেন, ফেরদৌসী লাকি ম্যামও একমত হবেন, যে আমাদের জবে ভালো করার জন্য যা যা লাগে তা আমরা জবে থেকেই পরবর্তীতে ভালোভাবে শিখেছি। পড়াশোনাটা আসলে যে কি করলাম ওটা মোটামুটি একরকম ভুলে গেলাম। নির্দিষ্ট সাবজেক্ট হলেও, যে সাবজেক্টে পড়েছি ওই সাবজেক্টে হলেও তাও অতটা ইয়া হয় না। হ্যাঁ, ঠিক আছে, উপরে ওঠা যায় না আর কি, ঠিক আছে। যাই হোক, তো চলুন স্বাভাবিকভাবেই আমরা এটাকে কি বুঝতে পেরেছি। জি মৌলি, একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। বলেন না। স্যার, হাউ টু রিড ইংলিশ নিউজপেপার
বইটা পড়ে আমরা ইংলিশ নিউজ পেপার অনেক কিছু জানতে পারবো, কিভাবে এ টু জেড তো জানতে পারবো। তো এটার পরে স্যার আমরা জার্নালিজম যদি হতে চাই কতটুকু হেল্প করতে পারে? জার্নালিস্ট হতে চান? না না না, যদি জার্নালিজম হতে ইজ এ চাই স্যার। totally different thing. Then you will get to know about it. Journalism means how to create the report. It doesn't have the clarification. এবং আপনি বইটা দেখলে দেখবেন এটা হচ্ছে, আপনি দেখবেন যে এখানে তথ্যগুলো পড়লে দেখবেন যে বিএনপি আওয়ামী লীগদেরকে ফাঁসাচ্ছে, ব্যাপারটা এইরকম। এখন দেখেন এটা হচ্ছে 2000, তার মানে ওই 1 সাল থেকে 6 সাল পর্যন্ত যে বিএনপি ক্ষমতায় ছিল ওই সময়ে বইটাকে লেখা হয়েছে। তারপরে থেকে ওইভাবে আর আপডেট করা হয়নি। আপডেট করতে হলে তার তথ্য পাল্টাতে হবে। তো ওই একই বই তারা চলছে, কারণ কি সামহাও একটা রাইটারদের সাথে একটা কন্ট্রাক্ট থাকে, ওটা যখন একটা পার্টিকুলার সময় পার হয়ে যায় বেশ কিছু বিষয় টিষয় থাকে, এই জন্য এটাকে আর জিনিসটাকে যে আপডেট করতে গেলে তো পুরো পাল্টাতে হয়, এটা তারা পাল্টায়নি। তাহলে সমস্ত কন্টেন্টই তাদের চেঞ্জ করে ফেলতে হবে। তো তারা ওইটাকেই রেখেছে, কারণ ওয়ার্ডস তো একই রয়েছে, খালি না রাজনৈতিক টিম বদলে গেছে। আপনার ক্রাইম রিলেটেড ওয়ার্ড গুলো পড়লে আপনাদের কাছে কিছু কিছু ক্ষেত্রে দারুণ লাগবে, আরে কি ব্যাপার, এটা কোন ঘটনা বলতেছে, এরকম দৃশ্য তো লাস্ট 10 বছরে দেখি নাই, কিন্তু এখানে এখানে দেওয়া আছে, এটা 15 বছরের আগের গল্পগুলো আছে। তো আপনি জার্নালিজমে এটা আপনাকে আপনাকে হয়তো বা একটা মাইনর পার্সেন্টেজ, 100%-এর মধ্যে 1% আপনাকে হেল্প করতে পারে, নট মোর দ্যান দ্যাট। জার্নালিস্ট হওয়া তার মানে আপনাকে ইনভেস্টিগেটিভ জার্নালিজম পড়তে হবে, তারপর আপনাকে পড়তে হবে যে কোথা থেকে কিভাবে কি হয়েছে, ইনফরমেশন রিপোর্ট রাইটিং, কিভাবে রিপোর্টকে মেক করবেন, সেই রিপোর্টকে কিভাবে স্যাম্পলিং করবেন, এটার উপর তথ্যটাকে কিভাবে কালেক্ট করবেন, সেটাকে প্লেস করবেন কিভাবে, তার স্ট্যাটিস্টিক্স কিভাবে দিতে হবে, অনেকগুলো ব্যাপার আছে ডকুমেন্টেশনের ব্যাপার, যেটা আপনি ডিরেক্টলি ইফ ইউ ডোন্ট ওয়ার্ক দিয়ার ইউ উইল নট গেট টু লার্ন। ওদের আলাদা কিছু স্যাম্পল থাকে, আর এটা তো খুব মাইনর একটা বিষয়। আর 15 বছর আগে, এখন মিডিয়া অনেক চেঞ্জ হয়ে গেছে, এটা তো 15 বছর আগের জিনিস, এটা আপনাকে খালি ওয়ার্ড এগুলোতে হেল্প করছে, বাট এখন তো অন্য জায়গায় চলে গেছে মিডিয়া, তাই না? আচ্ছা, তো স্বাভাবিকভাবে দেখেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি জি প্লিজ, আমরা দ্রুত কোশ্চেন শেষ করি আবার স্যার পড়াশোনা। আমার কোশ্চেনটা ছোটই স্যার, যে স্যার অনেক সময় ইংলিশ নিউজ পেপার পড়তে গিয়ে দেখা যায় যে স্যার চাইনিজ ব্যক্তিদের নাম উচ্চারণই করতে পারি না স্যার, বিভিন্ন দেশের মানুষের নামই উচ্চারণ করতে পারি না স্যার। তো এটার জন্য কি স্যার কোনো শর্ট কোনো টেকনিক আছে যে নামগুলো আমরা ইজিলি স্যার পড়ে ফেলতে পারবো স্যার? দেখেন বা কোনো নামগুলো ভিলেজ? ইজিলি বলতে, এটা একটা নাউন, একটা নাম। আপনার নাম সুমন, তো ধরেন আপনার নাম আমি সুমন বলি আর সুমন বলি, বিদেশিরা অনেকেই বলতে পারে। আপনার যে নাম স্পেলিং SUMON, এটা সুমনও আমরা বলি, অনেকে অনেকে সুমনও বলতে পারি, কারণ ওরা তো দেখছে এস এর পর কোনো এইচ নাই, সো এটা অবশ্যই সুমন। এটা সুব্রত না, এটা সুব্রত, সুব্রতা বলতে পারে, বাট সুব্রত, রাইট, এটা বলতে পারে। তার মানে এই নাউন নিয়ে বিশাল কোনো কাহিনী নাই। নাউনের জন্য আমার টার্গেট তো নাউন শেখা না। এখন একজনের নাম যে মিৎসুবিশি কাওয়াসাকি, মিৎসুবিশি কাওয়াসাকি উচ্চারণ করতে যে আপনাদের এক একজন অবস্থা দাঁতটা ভেঙে যাচ্ছে, দরকার কি? এটা আপনি যেটা যা উচ্চারণ করেন, এটা তো নাউন, এটা তো নেম। নেম নিয়ে এত কনসার্ন হওয়ার কোনো কিছু নাই। তারপরেও যদি ইংলিশ নেম হয় বা চাইনিজ কোনো কিছু নেম হয়, আপনারা যেটা করতে পারেন, এটার প্রনাউন্সিয়েশনটা কেমন হতে পারে, আপনি যদি গুগলও সার্চ করেন এক্স্যাক্টলি নাও হতে পারে সেটা। যেমন আপনি নর্মালি দেখেন মরণোত্তর নোবেল পেয়েছিল শান্তিতে ড্যাগ হ্যামারশোল্ড, জাতিসংঘের 2য় মহাসচিব। এই ড্যাগ হ্যামারশোল্ড, তার নামের স্পেলিংটা আপনি দেখবেন, এটাও চাকরি পরীক্ষাতে এসেছিল না, তার নামের স্পেলিংটা ড্যাগ হ্যামার স্কোল্ড, কিন্তু আসলে তার প্রোনাউন্সিয়েশন ড্যাগ হ্যামারশোল্ড। আর্নল্ড শোয়ার্জনিগার, আপনি দেখেন উচ্চারণটা কি, ঠিক আছে? তারপর শোয়েনস্টাইগার, আপনি জার্মানির খেলোয়াড় ছিল, জার্মান মিডফিল্ডার শোয়েনস্টাইগার, রাইট? 7 নম্বর জার্সি ছিল স্যার। হ্যাঁ 7 নম্বর জার্সি ছিল। শোয়েনস্টাইগার যে ম্যাচে গোল করতো জার্মানি সে ম্যাচে হারতো না, এটা নিয়ম ছিল। সো দেখেন এদের কিছু কিছু কালচার কিছু কিছু আছে। আপনি আমার নামই দেখেন না, LIAKAT, যে কেউ উচ্চারণ করে লিয়াকাত, আমি ফরেনারদেরকে লিয়াকত উচ্চারণই করাইতে পারতাম না, লিয়াকাত, হ্যাঁ লিয়াকাত, মুশকিল। আরে ভাই আচ্ছা ঠিক আছে, কিছু বল, এখন কিছু করার নাই, ঠিক আছে? সো এটা লিয়াকত আমি তো বলতে পারবো না, ওদেরকে বুঝাইতে পারবো না, দে উইল প্রোনাউন্স ইন দ্যাট ওয়ে, ঠিক আছে? আপনি নর্মালি দেখেন হুমায়ুন আহমেদ হামায়ুন আহমাদ এরকম করে কত উচ্চারণ করছে, তাই না? কারণ ওরা ওদের নামগুলো, ওরা রিচার্ড, মার্ক পার্কিন, এই উচ্চারণগুলো করতে ওরা অভ্যস্ত, রাইট? তারপর ফ্রয়েড প্যাটারসন, রাইট, অ্যাটকিনসন, এগুলো উচ্চারণ করতে ওরা হ্যাবিচুয়েটেড।
এগুলো থাকবে, নাউন নিয়ে তো কনসার্ন হবে না, এগুলো নাম, নাম যে কোনো কিছু হইতে পারে, তাই না? আপনাদের দরকার হচ্ছে মেইন ওয়ার্ড গুলো। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে আমরা বুঝাতে পেরেছি কিভাবে পড়তে হবে। আমি আবারও বলছি, আমি জানি এটা সত্য, ধ্রুব সত্য, আপনাদের মধ্যে অনেকেই চিন্তা করতে করতে শুরুই করতে পারবেন না, হয়তোবা এমন হবেই, অতীতের প্রত্যেকটা ব্যাচই এমন হয়েছিল যে কেউ আজ পর্যন্ত শুরু করতে পারেনি। হ্যাঁ, তো আসলে অনেক সময় অনেকে বুঝে উঠতে পারে না কি হাতে পেয়েছিল। তো আমি জানি পৃথিবীটাই এমন, চাঁদের পাহাড়ের ওই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় বইয়ের মতো ওয়ান অফ দ্য বেস্ট, যে চাঁদের পাহাড় কেউ পড়ে না থাকেন। যারা মুভিটা দেখেছেন দেবের, এটা ফালতু একটা জিনিস ছিল, ফালতু বলা ঠিক না, ভালো একটা জিনিস, কিন্তু দেব ফুটিয়ে তুলতে পারে নাই, সামহাউ ফানি একটা বিষয় হয়ে গেছে। সো এই রিক্টার্সভেল পর্বতে আমি যখন আমার ইয়াং এজে, এটা কি স্কুল লাইফে পড়েছি, তখন আমিও মনে হয় চলে গেছি রিক্টার্সভেল পর্বতে, ওই আফ্রিকাতে, ওই সিংহের কখন খাবার হয়ে যাব এই ভয়ে টিকে থাকার মতো ওই ফিলটা আপনি পাবেন আজও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, সে মানে ডিওগো আলভারেজ এর সাথে এই আফ্রিকাতে আবার যাওয়া, হ্যাঁ, জিম কার্টারে চলে যাওয়া, অনেক ধরনের ব্যাপার আছে। হ্যাঁ, তা আপনি দেখবেন ওখানে যে একটা সময় পড়তে পড়তে দেখবেন সে যখন পাহাড়ে হারিয়ে যায়, তখন সে কি গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ না সে ভুলে যায়। তো সে এক ধরনের পরশ পাথর দেখে যা আলো দেয়, হীরার সন্ধানেই তারা সেখানে গিয়েছিল। পরে সে এক গুহাতে যে পায়, পাওয়ার পরে রাস্তা খোঁজার জন্য পকেট ভর্তি করে ওই পাথর নেয়, নেওয়ার পর সে যখন রাস্তা খুঁজে পায় তখন সে সব ছুঁড়ে ফেলে দেয়, স্মৃতি হিসেবে 3টা রেখে দেয়। পরে একটা সময় জানতে পারে ওগুলোই ছিল হীরা, সে হীরা বাস্তবে কোনোদিন দেখে নাই, এই জন্য এর গুরুত্ব বোঝে নাই। যখন সব হারিয়েছে and he has no option to return, তখন যে বুঝে that was the diamond। এই আমি চাই আপনাদের অবস্থা শঙ্করের মতো না হোক, হারানোর পরে জিম্বাবুয়ে হারানোর একটা হসপিটালে পড়ে থেকে যেন চিন্তা করতে হয় ওয়াই, কেন আমি আর নিয়ে আসলাম না। ঠিক আছে, এরকম আফসোস যাতে না হয়, এটা হাতে থাকা অবস্থাতেই যাতে আপনারা এর গুরুত্বটা বুঝতে পারেন, সময় থাকতেই। হ্যাঁ, স্বাভাবিক। চলুন আমাদের একটা স্ক্রিনশট নিয়েছেন, ইয়া একটা স্ক্রিনশট নিয়ে নেন তো ভাই শরীফুল। স্যার হারাল অর্থ জানে কি বলছিলেন? ছুঁড়ে মারা, ছুঁড়ে মারা। হ্যাঁ স্যার। এসিড জাতীয় জিনিস তো কাছে থেকে এভাবে ঢেলে দিলে না লোকজন মাইন্ড করবে, বুঝছেন, এই জন্য দূরে থেকে তারা ছুঁড়ে মারছে। হ্যাঁ, দে হার্ট। হ্যাঁ, আচ্ছা, তো চলুন আমরা তাহলে একটু পড়াশোনাতে যাই। ও ছি 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 ছি। আচ্ছা, ladies and gentlemen, আমরা দ্রুত একটু এখানে যাই। আজকে আপনাদের একটা ইয়া দেওয়া হবে, প্যাসেজ রাইটিং দেওয়া হবে। হ্যাঁ, ঠিক আছে। মানে কি আমরা কি এখন প্র্যাকটিস রাইটিং করবো? হ্যাঁ, আপনাদের প্রতিদিন প্যাসেজ রাইটিং থাকবে, আমাদের প্রতিদিন টপিকের উপর লিখতে হবে, এবং কিভাবে লিখতে হবে সেটাও আমরা দেখবো। প্রথম দিন আমরা দেখিয়ে দিব না, প্রথম দিন লিখতে দিব, কারণ আপনারা আগে ব্রেনটাকে একটু চালু করবেন, তারপর আমি সেখানে মোবিল টোবিল অন্যান্য যা যা লাগে আমি দিব, ডোন্ট ওয়ারি। তো চলুন প্রথমে আমরা একটু দেখার চেষ্টা করি। স্যার একটা জিনিস বাদ পড়ছিল স্যার। হুম, স্যার কসিপটা পড়াবেন বলছিলেন গত ক্লাসে, কিন্তু আর ওটা মিস হয়েছিল স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা পজিটিভ দেখবো। জি আর স্যার। জিরান পার্টিসিপেলের অনেক বাকি রয়ে গেছিল। হ্যাঁ, আমরা ওটাকেই আগে বের করছি, কারণ আমরা অবশ্যই যেটা চালুতে আছে ওটাকে ফিরে যে আমরা অন্য আরেকটাতে যাবো না, অবশ্যই যাবো। কোয়াজি বেসিক শুধু না, আমি আপনাদেরকে আরো কি জানি দুটো ভিডিও দেখতে বলছিলাম, বলেন তো? আপনাদেরকে একটা ভিডিও আমি দেখতে বলেছিলাম ইয়া নিয়ে, ওই যে ছিল, আছে নিয়ে একটা ভিডিও দেখতে এই যে পজিটিভ নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, ওটা একটা বিষয় দেখেছেন আপনারা সবাই? হ্যাঁ, দেখছি।
জি স্যার ওটা তো ভিডিও তো শর্ট স্যার ক্লাস 25 করে মিনিটের মেবি 25 মিনিট মাত্র। এটা হ্যাঁ, সবাই ক্লাস আর করে আর কোনটা আর ছিল আছে। ছিল আছে দেখেছেন? দুটোই অনেকে আজও দেখতে ছিল পারেন। আছে এটা দেখিনি ভাইয়া আচ্ছা তেমন কিছু। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ছিল আছে দেখে নেবেন। হ্যাঁ, যাদের যাদের প্রয়োজন হবে এই জাতীয় বাক্য দিয়ে কাজ করার, একটা সময় পরে কিন্তু পরে গ্রুপে এসে আর খুঁজে পাবেন না, কারণ পাহাড়ের নিচে তলানিতে পড়ে যাবে। হ্যাঁ, চলে আসি আমরা প্রথম অবস্থায় যেটা করব সেটা হলো যে একে একে একটু লিখি। আমরা ওয়াইল নিয়ে আমাদের কনফিউশন আশা করি ডান হয়ে গেছে। আমি একটু আপনাদেরকে বলবো পেজ নাম্বার 139। হ্যাঁ, আমি আবারও বলছি যারা পড়েন নাই তাদের জন্য একটা ব্যাড লাক, কারণ গতদিনই এটা নিয়ে আমাদের কাজ করার কথা ছিল, এটা আপনারা একটু সময় বেশি পেয়েছেন। যারা পড়েন নাই তারা হয়তো বা বেনিফিট কিছুই নিতে পারবেন না, যা একটু শুনবেন তাই লাভ, আর যারা পড়েছেন তাদের জন্য স্বাগত। আচ্ছা, লেডিস এন্ড জেন্টলম্যান 139 আপনি নর্মালি দেখেন এখানে মেহরুন একটা এখানে বাংলা যেভাবে দেওয়া আছে বাংলাগুলোকে গুছিয়ে দেওয়া হয় নাই, যেভাবে আছে ওই বলা হয়েছে। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে যে মেহরুন স আ ফ্লাইং বার্ড। এই মুবিন প্রচন্ড সাউন্ড হচ্ছে। আচ্ছা, আমরা যখন কথা বলার সময় যদি ইয়ারফোন নাড়াচাড়া করি, মনে রাখবেন আপনি কোনো সাউন্ড পাচ্ছেন না, কিন্তু বাকি সবাই মনে হচ্ছে কোথাও একটা ভাঙচুর করতেছে, আপনি কোনো পাথরের নিচে পড়ে যাচ্ছেন, আপনাকে বাঁচাতে সবাই এগিয়ে আসবে, কিন্তু অনলাইন ভেঙে কেউ আসতে পারবে না। সো এরকম রিস্ক নেবেন না। হ্যাঁ, আচ্ছা, আর ব্যাপার হচ্ছে মেহরুন স আ ফ্লাইং বার্ড। হ্যাঁ, মেহরুন একটা উড়ন্ত পাখি দেখলো। তো আমি যদি বলি আমি একজন কঠোর পরিশ্রমী মানুষ দেখলাম, আই স আ হার্ড ওয়ার্কিং ম্যান, অথবা আমি একজন হার্ড ওয়ার্কিং মানুষকে দেখি, আই সি আ হার্ড ওয়ার্কিং ম্যান, আমি একজন হার্ড ওয়ার্কিং মানুষ দেখেছিলাম, দেখেছি। আই হ্যাভ সিন আ হার্ড ওয়ার্কিং ম্যান, তাহলে আমি একটা উড়ন্ত গরু দেখেছি। আই হ্যাভ সিন আ ফ্লাইং কাউ। হতে পারে না? হতে পারে, কারণ কি অনেকে দেখেন আমার একটা বিড়ালের নাম আছে গরু, তাহলে আমি দেখি গরু ম্যাও ম্যাও করে। এখন এটা তো খুব অদ্ভুত কিছু না, কারণ আমার বিড়ালটার নাম গরু, তাই না? হতে পারে না? আচ্ছা, এরকম। এবং আমি আপনাদেরকে ছবি দিতে পারি, দেখবেন ছবি দিলে যে সাইড থেকে দেখা যায় এটা নিউজিল্যান্ডের যে গরুগুলো আছে না সাদা কালো মিক্সড, হ্যাঁ, ওই গরুর একটা ছোট্ট ভার্সন, কিন্তু দেখতে বিড়াল। হ্যাঁ, কিন্তু এটা গরুর মতো কিছুটা। হ্যাঁ, আচ্ছা যাই হোক, চলে আসি। লadies and gentlemen, ন্যাচারাল সিনারি লুকস চার্মিং। এই দেখেন এখানে যে বাক্যটা আপনারা নর্মালি দেখেছেন যে ন্যাচারাল সিনারি লুকস চার্মিং, এখানে আইএনজি হয়েছে, এবং আইএনজি যুক্ত অংশটা সাবজেক্ট না, কিন্তু সেটা পার্টিসিপল। ঠিক আছে, দেখেন, তাই না? এটা অনেক কিছু দেওয়া আছে। লুকস চার্মিং, ন্যাচারাল সিনারি লুকস চার্মিং। আচ্ছা, আপনারা একে একে দেখেন। আমার প্রথম কথা হলো যে এখানে মেইন আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে ডিকোডিং আর এনকোডিং নিয়ে আমরা কাজ করবো। মূলত কি নিয়ে কাজ করব? ডিকোডিং আর এনকোডিং, কিভাবে আমরা একটা জিনিস ছোট করে ফেলতে হয়। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে ladies and gentlemen, দেখেন কথার কথা, দ্য ম্যান, আমরা বইয়ে যেটা আছে এটাকে একটু দেখাচ্ছি যাতে করে আপনাদের পরবর্তীতে মিলাতে সুবিধা হয়। হ্যাঁ, দ্য ম্যান, আচ্ছা, দ্য ম্যান ক্যারিং দ্য ল্যাঙ্গুয়েজ, ও সরি, ক্যারিং দ্য লাগেজ is his brother. কি বললাম? The man carrying the luggage is his brother. আপনি এটার ক্ষেত্রে কি করবেন? এটা আপনি চিন্তা করছেন কি ব্যাপার, এটা আইএনজি কই, না হলে ভার্বের সাথে আইএনজি কিভাবে হয়? মুশকিল না, এটা একটা অ্যাডভান্স পার্ট। এটাকে ডিকোডেড সেন্টেন্স, একটা বড় সেন্টেন্সকে ছোট করে ফেলা যায়। হ্যাঁ, যেমন আমরা বাংলাতে করি কিন্তু বুঝি না কোন জায়গায় করি, কারণ এটা আমাদের মাতৃভাষা। তো ঠিক ইংলিশেরও এরকম কিছু ব্যাপার আছে। দ্য ম্যান ক্যারিং দ্য লাগেজ, তার মানে এটা আসলে ব্যাপারটা এরকম না, এটার ব্যাপারটা হচ্ছে এখানে আর একটা জিনিস আছে কি, দ্য ম্যান হু ইজ ক্যারিং। এই হু ইজটাকে আমরা বাদ দিয়ে ফেলেছি, এই হু ইজটাকে আমরা ডিকোড করে ফেলেছি, ছোট করে ফেলেছি। তো এটা কি, দ্য ম্যান হু ইজ ক্যারিং দ্য লাগেজ ইজ হিজ ব্রাদার। তার মানে এখানে পুরো সাবজেক্টটা কি হচ্ছে, দ্য ম্যান হু ইজ ক্যারিং the luggage
এই পুরোটা হলো সাবজেক্ট। টোটালটা যারা যারা চিন্তা করি সাবজেক্ট শুধুমাত্র ছোট্ট হতে পারে হি সি রহিম করিম যদু মধু কদু, না, যুগ বদলে গেছে। এই পুরোটা সাবজেক্ট। তারপর আপনি বলেন ইজ হিজ ব্রাদার, তার মানে কি আমি বলতে পারি ধরেন এই ব্যক্তিটার নাম কি, এই ব্যক্তিটার নাম আমরা ধরে নিলাম গোবিন্দ, তাহলে মিস্টার গোবিন্দ, তাহলে বলছি গোবিন্দ ইজ হিজ ব্রাদার। এই গোবিন্দ কার ভাই? মিস্টার বিকাশের ভাই। তাহলে ব্যাপার হচ্ছে গোবিন্দ ইজ হিজ ব্রাদার অর গোবিন্দ ইজ বিকাশ ব্রাদার বা গোবিন্দ ইজ হিজ ব্রাদার। এই গোবিন্দর সম্বন্ধে আমি টোটাল ডেফিনিশন দিয়েছি। দ্য ম্যান হু ইজ ক্যারিং দ্য লাগেজ ইজ, মানে আমি এটা লাগেজ বলতে এটা অবশ্যই হীরা মানিক মুক্তা দ্বারা ভর্তি লাগেজ। হ্যাঁ, আপনারা সম্মানের দিক থেকে খারাপ বোধ করিয়েন না। হ্যাঁ, মণিমুক্তা। হ্যাঁ, আচ্ছা। তো স্বাভাবিকভাবে যেটা হয় যে এই 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 লাগেজটাকে তারা বহন করছে, তার মানে দেখেন এই টোটাল জিনিসটা একটা সাবজেক্ট। তো এখানে ব্যাপারটা কি, আমি সিম্পল একটা জিনিসকে আমি জাস্ট হুইজটাকে স্কিপ করে ফেললাম। তার মানে আমি যদি নর্মালি বলি ধরেন আজকে আমার সাথে ক্লাস করছেন মিস্টার পিপল। মিস্টার পিপল, ইফ আই এম নট রং, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু, মানে আপনার প্রফেশনাল ইনভলভমেন্ট ক্লাসে প্রকাশ করতে কি কোনো সমস্যা আছে? না না, আচ্ছা, অবশ্যই। তার মানে আমি যতদূর জানি আপনি ইফ আই এম নট রং ইউ আর ওয়ার্কিং এট ব্র্যাক, রাইট? জি। আচ্ছা, ফাইন। তাহলে আমি দেখেন আমি একটু মিস্টার বিপুলের সাথে একটা কথা বলি। দেখেন মিস্টার বিপুল, আমি আপনাকে বাক্যটা আমরা লিখে দিব, আপনারা করবেন। হ্যাঁ, মিস্টার বিপুল হু ইজ অ্যাটেন্ডিং GWR 4 works at BRAC. Mr. People who is attending GW4 works at bank. এই বাক্যটাকে আমরা এখানে না করে কি করতে পারি? বাক্যটাকে মিস্টার বিপুল অ্যাটেন্ডিং GWR4 হুইজটা উঠে দিতে পারি। হুইজটাকে উঠে দিতে পারি। Mr. People attending GWR4 works at BRAC. ব্র্যাকে কাজ করে। Mr. People attending GWR4 works at bank. রাইট? দেখেন স্মার্ট ইংলিশ হয়ে যাচ্ছে জিনিসটা। হ্যাঁ, এবং এইগুলো দেখে আমরা কনফিউজড হয়ে যাই। এবং ন্যাচারাল রাইটিং এ না এইগুলো লেখে একেবারে 5 পয়েন্ট, এগুলো হচ্ছে 6 স্ট্যান্ডার্ডের রাইটিং বা 6.5। এটা এগুলো যখন এই হুইজটাকে স্কিপ করে দেবেন তখনই বুঝবে যে আপনি লার্নিং কতটা ডেপথে আছেন। রাইট? ক্লিয়ার? তা আমরা কি এটাকে বুঝতে পেরেছি এই অংশটুকু? হ্যাঁ, বুঝতে পারি, কিন্তু যখন ব্যবহার করতে চাই তখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা এক্সাম্পল পারি না আর কি। হ্যাঁ হ্যাঁ এক্সাম্পল করতে করতে আপনারা আরো এক করবেন। মাথায় কুইক কাজ করে। স্যার ভাইয়া আমি একটা বলি বাংলা। আমি আপনাদেরকে একটু 2 মিনিটের একটা 2-3 মিনিটের ব্রেক নিতে পারি? জাস্ট আ মিনিট। আপনারা জাস্ট এই বাক্যটাকে দেখেন এবং স্ক্রিনশট একটু নিয়ে নেন। আমি জাস্ট একটু 2 মিনিট আম কামিং। Okay. তারপরে এসে আমরা সলিউশন আপনাদের কোশ্চেনগুলো অবশ্যই শুনবো। স্ক্রিনশট ডান? স্ক্রিনশট ডান? শরীফুল স্ক্রিনশট ডান? No, sir. Done, sir. ডান। আচ্ছা, ফাইন। জাস্ট আ মিনিট। Mr. হতাশ স্যার। বিপুল যে বলছে the man carrying the bag,
man who's carrying the bag is my cousin. যে লোকটি ব্যাগ বহন করছে, যে লোকটি রাইটিং করছে, যাকে কাজ করে। যে লোক যে লোক যে লোক ব্যাগটি বহন করছে সে রাইট যে লোকটি ব্যাগ বহন করছে সেই লোকটি রাইটিং হতাশ।
সবাই রেস্টে। স্যার Yeah, welcome back. I'm sorry to keep you waiting more. Okay. 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 Welcome back. I'm sorry to keep you waiting. No problem, sir. Acha, it's okay. Aha. Okay. বাহ, সুফিয়ান খুব সুন্দর, থ্যাংক ইউ। সুফিয়ান লিখেছে এই হচ্ছে বাঙালির 2 মিনিট। আচ্ছা, সুমন আবার সেখানে বলেছে ডোন্ট সে এন্ড ইন দ্যাট ওয়ে। আচ্ছা, ওকে ফাইন, নো প্রবলেম। ফান করছেন? আরে ভাই, এখানে এভরিওয়ানে হয়ে গেছে, আরে স্যার যে দেখে ফেলবে এটা তার বুঝি নাই। সমস্যা নাই,
এটা স্বাভাবিক, এটা হয় যে আমি এর আগে দেখেছি এরকম বিভিন্ন ব্যাচে যে দেখা যাচ্ছে ধরেন একদিন ক্লাস আগে সেরে দিয়েছি, আচ্ছা আজকে একটু আমার ইমার্জেন্সি আছে, আমি ওই দিন নাইটে ট্রাভেল করব। তো দুই একজন স্টুডেন্ট থাকে না যে তারা আবার পরবর্তীতে মানে দেখা যাচ্ছে সে সামহাও এটাকে শেয়ার করেছে, মনে করছে যে কেউ কিছু হয়তো বা বলবে না, তো দুই একজনকে সে শেয়ার করেছে যে আর একই ব্যাপার, স্যার কেন আগে শেষ করলো, আমাদের ক্লাস 1.5 ঘন্টা, উনি ট্রাভেল করবে তাতে কি, কিন্তু ক্লাস ক্যান্সেল করে দিতে পারতো। তো স্বাভাবিকভাবে যেটা হয়, কিন্তু সামহাউ সবাই তো আর একরকম হয় না, মোস্ট অফ দ্য কেসেস মানুষের মন টন আসলে ভালোই। তো দুই একজন শিক্ষার্থী তারা বলেছে স্যার যখন আসলে 1.5 ঘন্টার জায়গায় 2 ঘন্টা করে প্রায় প্রতিনিয়ত সময় দেয়, তখন এটা যদি কনসিডারেশনে না আসে একদিন আধা ঘন্টা কম পাওয়াটা কি হয়। হ্যাঁ, কিন্তু এটা বাস্তবতা। মানুষজন প্রতিদিন 2 কেজির জায়গায় 2 কেজি 200 গ্রাম পেলে কোনো সমস্যা নাই, কিন্তু একদিন 1 কেজি 900 গ্রাম হলে এটা নিয়ে কেস ফাইল করে ফেলবে। রাইট? এটা বলেন, এটা আমাদের কি? এটা আমাদের অভ্যাস। রাইট? এটা ভালো, এটা খারাপ না। চলুন ladies and gentlemen, চলুন আমরা শুরু করে ফেলি। সেটা হচ্ছে আই এম সরি টু কিপ ইউ ওয়েটিং, এক্সট্রিমলি সরি, আই অ্যাপোলজি ফর দ্যাট। আমরা যে কথাটাতে ছিলাম, কোথায় যেন ছিলাম, কি যেন কারা যেন প্রশ্ন করছিলেন, আমি তাদেরকে থামিয়ে দেওয়ার জন্য দুঃখিত, একটু তারা যদি এখন বলেন। এরকম ব্রেক তো আমরা কখনো পাই না, এটা তো ভাগ্যের ব্যাপার না? আচ্ছা, জি, এটা ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, কিন্তু কারণ চিন্তা আমি করছিলাম আমি যে না ঘুমিয়ে পড়ি, আমি তো কারণ আমি মানুষকে আজকে অনেক ঘুমায়, আমি তো মানুষকে ঘুমাইতে দেই না, বরঞ্চ আমার নামে এই কমপ্লেন। ইভেন একজন কমপ্লেন করছে, আরে লিয়াকত স্যার ঘুমাইতে দেয় না। আরে যে ঘুমাবো, হ্যাঁ, ঘুমাইতেও পারি না, আবার মানে উনিও ঘুমাইতে দেয় না, দুটাই আর কি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এখন বলেন কি ভাই প্রশ্ন করছিলেন আপনার? এইরকমই একটা রিলেটেড একটা কোশ্চেন আমি একটা জবে পেয়েছিলাম, আমি জানি না তখন আমি কি লিখে আসছি। কি যেমন সুমন শুক্রবারে আমাকে যে বইগুলো দিয়েছিল সেইগুলো অনেক দামি ছিল। আপনি যা বলেছেন তার ইংলিশ। ভাই আমি যদি এটা এভাবে লিখি, অন ফ্রাইডে সুমন গিভ মি বুক ওয়ার ভেরি এক্সপেন্সিভ। সুমন গিভ মি বুক হলে হবে না তো, এটা তো পাস্ট, যে বইগুলো সুমন দিয়েছিল। গেব আমি গেবই হ্যাঁ, লিখছি, সরি সরি ভুলে ফেলছি। আপনি বলছেন অন ফ্রাইডে সুমন গেভ মি দ্য বুকস। বুক ওয়ার ভেরি এক্সপেন্সিভ। না, তখন মিনিংটা অন্যদিকে চলে যাবে। অন ফ্রাইডে শুক্রবারে সুমন আমাকে কিছু বই দিয়েছিল, সুমন গেভ মি বুকস। আচ্ছা, মুবিনে এখান থেকে ক্লিয়ার আসছে। হ্যাঁ, আচ্ছা, তো ব্যাপার হচ্ছে যে ওকে ফাইন, আমি যেটা বললাম দ্য বুকস, তাহলে আমি যদি বলি অন ফ্রাইডে সুমন গেভ মি দ্য বুকস ওয়ার এক্সপেন্সিভ, তাই না? এটা বললে একটু এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ, চলুন, যেহেতু শারমিন ম্যাম বলেই ফেলেছেন, আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে একটু কথাবার্তা বলি। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথাবার্তা বলি বলতে যে কোনো বাক্য যদি আপনার যে দিয়ে শুরু হয়, হ্যাঁ, যেমন এটা দিয়ে আমরা মনে হয় কবে না বেশ কিছু লাইভ মনে হয় আমার নেওয়া আছে এটা নিয়ে, না? যারা আমার নিয়মিত লাইভ দেখতেন, আমি এরকম যে দিয়ে কিছু বাক্য মনে হয় দেখিয়েছিলাম, তাই না? কেউ দেখেছেন এমন মনে পড়ে কারো? হ্যাঁ, আচ্ছা, নিয়েছিলাম, আপনারা দেখবেন ওই আছে তো এরকম না? আচ্ছা, স্বাভাবিকভাবে দেখেন, আমি যদি বলি আহ যে যে ছেলেগুলি আচ্ছা আচ্ছা, আমি যদি বলি যে ক্লাসগুলো নেওয়া হয়েছে আচ্ছা, যে ক্লাসগুলো নেওয়া হয়েছে যে ক্লাসগুলো নেওয়া হয়েছে সেগুলো
বেমালুম। আমাদের ভাইয়া ব্রেন আপনাদের ইংলিশ কোনো ভাইয়া আপনাদের কোনো রিলেটিভ কি মানে কলকাতার? সরি আপনাদের কোনো রিলেটিভ কি কলকাতার? মানে আছে না নানির ও বংশ বা বেমালুম দাদির বেমালুম বেমালুম ইয়েস। বেমালুমের কারণে আরে না এটা বললাম, এটা নিয়ে কথা কথা বলবো আর কি। হ্যাঁ, যেটা টোটালি টোটালি জিনিসটা বেমালুম একদম। হ্যাঁ ঠিক আছে বিকজ না? হচ্ছে আমার নানু কলকাতার ছিল তো, আচ্ছা আচ্ছা ওনার অনেক বেমালুম কি ওয়ার্ড গুলো স্যার? আপনি বলে। স্যার বেমালুম কি? একেবারে একদম। মালুম নাই সম্পূর্ণ। স্যার এটা হলো না কিন্তু। আচ্ছা, যে ক্লাস নেওয়া হয়েছে সেগুলো সম্পূর্ণ আমাদের, মানে বাংলাটা আমি আমি ইংলিশটা মাথায় আসতেছে, বাংলাটা আমি করে উঠতে পারছি না। সম্পূর্ণ আমাদের মনের বাইরে আর কি বলবো আর, মানে লস্ট, মানে আমি এটাকে বাংলায় করে উঠতে পারছি না আর কি। আমার অনেকক্ষণ ধরে আমি এটাতেই ঘুরতেছি। ঠিক আছে, মনের বিরুদ্ধে স্যার বা আরে ইচ্ছার মনের বাইরে। বিরুদ্ধে না ভাই, আমরা ইংলিশটা করি, ইংলিশটা পুরোপুরি বাংলার সাথে মিলবে না, তা আপনার বুঝবেন জিনিসটা। মনের বাইরে মানে মন থেকে আউট হয়ে গেছে আর কি। হ্যাঁ, কিছু কিছু জিনিস বাংলায় শান্তি পাওয়া যায় না আর কি প্রকাশ করে, ইংলিশে শান্তি পাওয়া যায়। হ্যাঁ, যেমন আপনি সরি বলবেন, ঠিক আছে, এটা ইংলিশের ফিল আলাদা। হ্যাঁ ঠিক আছে, আবার বেশ কিছু আছে যা বাংলার ফিলিং আলাদা। দেখেন, যে ক্লাস নেওয়া হয়েছে সেগুলো সম্পূর্ণ আমাদের মনের বাইরে, মানে এক কথায় আমরা সেগুলো সব ভুলে গেছি। ঠিক আছে, তো যে ক্লাসগুলো নেওয়া হয়েছে, আমাদের মূল কথা হচ্ছে এই যে ক্লাস, যে যুক্ত বাক্যগুলো, যে বাক্যগুলোতে যে থাকে সেই বাক্যগুলো কিভাবে আমরা করবো সেটা নিয়ে কথা। তাহলে যে ক্লাসগুলো নেওয়া হয়েছে, ক্লাস বলতে যে ক্লাস নেওয়া হয়েছে বলতে ক্লাসগুলো আসলে যে ক্লাসগুলো নেওয়া হয়েছে, তাহলে যখন আপনি যে যুক্ত কোনো বাক্য দেখবেন তখন এটা কি দিয়ে শুরু করবেন? দা দিয়ে শুরু করবেন। দা দিয়ে বলতে কি দিয়ে? দা ক্লাস না দা ক্লাসেস? অনেকগুলো। দা ক্লাসেস, যে ক্লাসগুলো নেওয়া হয়েছে কি হবে? The classes have taken ক্লাসেস হ্যাভ না হ্যাজ? have হবে হ্যাঁ ক্লাসেস তো প্লুরাল। হ্যাঁ, the class have taken নাকি? হ্যাভ হবে। the classes have taken নাকি? না, has been হবে, has been taken কি বলে active has হয়ে been যাবে। আবার have been? have been taken। the classes have been taken সম্পূর্ণ আমাদের মনের বাইরে, মানে আমাদের মন থেকে লস্ট আর কি। এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে। তার মানে আমি প্রেজেন্টে যে কোনো টেন্সে দৌড়ে যেতে পারবো, সমস্যা নাই। হ্যাঁ, তাহলে কি হবে? আউট অফ আওয়ার মাইন্ড। আউট অফ আওয়ার মাইন্ড, কিন্তু আপনি লিখলেন আচ্ছা ঠিক আছে, মানে লস্ট ফ্রম আওয়ার মাইন্ড, তাই না? লস্ট ফ্রম আওয়ার মাইন্ড বা ব্রেইন, যাই বলেন না কেন। মানে আমি আসলে ওই যে ব্রেইনের বাংলা খুঁজতেছিলাম, মানে এটা খুঁজে পাচ্ছিলাম না। ঠিক আছে, আপনার মাইন্ড বা ব্রেইন, আমরা মূল কনসেপ্টটা বুঝতে পারছি কিনা? এখন এটা কি শুধু লস্ট হবে? মগজ না, আল্লাহ রে, মগজ না, টোটালি হবে না স্যার, টোটালি। হ্যাঁ 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 ঠিক আছে, টোটালি। কিন্তু এখানে কি মিস গেছে বলেন তো? ভার্বটা মিস গেছে, কারণ এটা হচ্ছে সাবজেক্ট। সেগুলো the classes have taken, totally lost, টোটালি লস্ট, কিন্তু ভার্বটা কোথায়? ঠিক আছে, এটা তো পরেরটাও তো প্যাসিভ, তাই না? লস্ট তো নিজে নিজে হয় নাই, যেহেতু এখানে অনেকগুলো ক্লাসেস আর টোটালি লস্ট, তাই না? ঠিক কিনা? মাথার উপর দিয়ে যাচ্ছে কিন্তু ভাইয়া। আরে না না না, এটা আর শুধু বুঝাইছি তো। দেখেন, আমি আরো একটা বাক্য আপনাদেরকে দেবো, ঠিক আছে? ধরেন তাহলে আমি যদি বলি সকাল থেকে আমি যে কাজগুলো করেছি, কি বলবো? The work the work have been আমি সকাল থেকে আমি যে কাজগুলো করেছি, যে সকাল থেকে আমি যে কাজগুলো করেছিলাম, the work I did from the morning. Work কি কাউন্টেবল না আনকাউন্টেবল? uncountable। তাহলে এটা কি ইজ হবে। ইজ হবে, কিন্তু এখানে ইজ হবে না ওয়াজ হবে, কি বলেন তো?
was এখানে ওয়াজ হবে, এখানে ওয়াজ হবে। এখানে ভার্বটা কি, এটা কিন্তু একটা ভার্ব, এটা দিয়ে আপনি বুঝতে পারতেছেন টেন্সটা কি, তাই না? দ্য ওয়ার্ক আই ডিড ফ্রম দ্য মর্নিং, এখানে ওয়ার্ক অবশ্যই যেহেতু আনকাউন্টেবল, এটা ইজ না হয়ে কি হবে, এটা ওয়াজ, মানে এটা ওয়ার না হয়ে ওয়াজ হবে। দ্য ওয়ার্ক আই ডিড ফ্রম দ্য মর্নিং ওয়াজ রং। হায় হায়, তো আলিফ লালা তো মনে হচ্ছে সেরকম একটা সিচুয়েশন। আচ্ছা ওকে ফাইন। তো স্বাভাবিকভাবে দেখেন দ্য ওয়ার্ক আই ডিড ফ্রম দ্য মর্নিং ওয়াজ রং, তার মানে এই সম্পূর্ণ যে দ্য ওয়ার্ক আই ডিড ফ্রম দ্য মর্নিং, সরি ওয়াজ এর আগ পর্যন্ত, এইটা হচ্ছে সাবজেক্ট। কিন্তু এটাকে আমরা পাস্টে কেন নিয়ে গেলাম বলেন তো মাই ডিয়ার্স? কারণ আমরা কিন্তু বুঝে ফেলেছিলাম যে ওয়ার্ক আই ডিড ফ্রম দ্য মর্নিং, এটাকে আমরা আসলে পাস্টের কোন একটা ইভেন্ট বলছি। তাহলে এই সম্পূর্ণটাকে সাবজেক্ট ধরে এটাকে মূল ভার্ব ধরতে প্রবলেম আছে শামিন ম্যাম? মাথার উপর দিয়ে যাচ্ছিল। তাহলে এইটা যদি ঠিক হয় তাহলে এটা হচ্ছে দ্য ক্লাসেস হ্যাভ বিন টেকেন আর টোটালি লস্ট ফ্রম মাই মাইন্ড, ফ্রম আওয়ার মাইন্ড, তাই না? এটা ওই একই জিনিসই না? এখন কি বুঝতে পারছি? বুঝতে প্রবলেম হচ্ছে? তাহলে আমি যদি রং বললে কেন ভুল হবে? যে কাজগুলো সকাল থেকে করছে সেগুলো সব ভুল, তাহলে বলতে পারবেন আমরা এই ক্ষেত্রে বলেছি, ঠিক আছে, আমি সকাল থেকে যে কাজগুলো আমি করেছিলাম সেগুলো ভুল, হ্যাঁ ইজ রং আপনি বলতে পারবেন, জায়েজ, ঠিক আছে, আর সমস্যা নেই। তো স্বাভাবিকভাবে যেটা হয় যে, কারণ আমি তো এইভাবে বলতে পারি, ঠিক আছে, দ্য অপরচুনিটি আই মিসড আই ডোন্ট রিগ্রেট ফর দ্যাট দোজ, যে অপরচুনিটি গুলো আমি মিস করেছিলাম এগুলোর জন্য আমি কোনো রিগ্রেট করি না, বলতে পারি কিনা? যে অপরচুনিটি গুলো আমি মিস করেছিলাম, দ্য অপরচুনিটি আই মিসড আই নেভার রিগ্রেট ফর দোজ, আমি এগুলোর জন্য কখনো রিগ্রেট করি না। তাহলে আপনি বললেন যে ক্লাসগুলো আমি করিনি, কি হবে? The classes I didn't attend, comma I will listen those, আমি ওগুলো লিসেন করব, ঠিক আছে, বলতে পারি কিনা? The classes, আপনারা কি কেউ ভাইয়ের কথা শুনছেন? কি না স্যার, স্যার তো আটকে গেল, স্যারের চোখ বন্ধ হয়ে গেছে। শোনা যায় না ভাই আমি বলতেছি না কিছু, এই জন্য শোনা যাচ্ছে না। ওকে ওকে, ইজ ইট নো স্যার, নো স্যার, আবার এফএক্স নো স্যার, কত স্যার, প্র্যাঙ্ক করে চলেন, কত স্যার, দেখা যাচ্ছে? এখন ঠিক জি না, এটা কি রেড সিগন্যাল আর গ্রিন সিগন্যাল? জি না স্যার, শোনা যায় না। কত স্যার, এটা স্যার হতাশ ওকে শোনা signal, যাচ্ছে, শোনা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ফাইন 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 ফাইন। আচ্ছা চলেন, তাহলে আমরা যেটা বলছিলাম, তাহলে আমি যদি বলি যে ক্লাসগুলো আমি করিনি, দ্য ক্লাস আই ডিডন্ট অ্যাটেন্ড, তাহলে আমি যদি বলি যে কাজটা আমি করিনি, দ্য ওয়ার্ক আই ডিডন্ট ডু, তাই না? তাহলে যে সুযোগটা আমি পেয়েছিলাম কি বলবো? The opportunity I have got. যে সুযোগটা আমি পেয়েছিলাম, দ্য অপরচুনিটি আই হ্যাড অর দ্য অপরচুনিটি আই গট অর দ্য অপরচুনিটি আই রিসিভড, যাই বলেন না কেন, মিনিং কাছাকাছি। পেয়েছিলাম না পেয়েছি স্যার? পেয়েছিলাম ধরেন, তাহলে গঠন হবে না কেন স্যার? হ্যাঁ ভাই, দ্য অপরচুনিটি আমি পেয়েছিলাম পাস্ট টেন্স না তো, গটেন তো পাস্ট পার্টিসিপল চলে গেল না, ঠিক আছে, আপনি বেশি সিরিয়াস হয়ে গেছেন মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, তাহলে আমি যদি বলি যে প্ল্যানটা আমি প্রপোজ করেছিলাম, কি হবে? প্ল্যান আই প্রপোজ, ঠিক আছে। তাহলে আমি যদি বলি যে ইউনিভার্সিটির জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম, প্ল্যান আই প্রপোজ, ইউনিভার্সিটি I applied for, the university I applied for was a wrong decision, যে ইউনিভার্সিটির জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম একটা ভুল সিদ্ধান্ত ছিল এটা, ঠিক আছে। তার মানে দেখেন the university I applied for was the wrong decision, একটা না আপনি লিখে ফেলতে পারেন, বুঝতে পারছেন? the university for which I applied, আপনি এভাবে বলতে যাচ্ছেন the university which I applied for, হ্যাঁ জি স্যার, the university I applied for, আপনি বলে ফেলতে পারেন এভাবে, ন্যাচারাল ইংলিশে সম্ভব, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে আমি যদি বলি যে বইটা আপনি আমাদেরকে রিকমেন্ড করেছেন, the book which you recommended, the book you recommended us,
যে বইটা আপনি আমাদেরকে রিকমেন্ড করেছেন তা মার্কেটে অ্যাভেলেবল না। The book is not available in the market. which is not available in the market. It's not available. আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই not পর্যন্ত এই পর্যন্ত কি স্ক্রিনশট নেওয়া হয়েছে? তারপর আমি একটু মুছে ফেলে লিখে ফেলি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। হ্যাঁ, দেখেন হয়েছে। ডান স্যার, হয়েছে। আচ্ছা, ফাইন। The book you recommended us is not available in the market. স্যার আমি এখানে হুইজ লিখছি, হুইজ নট অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, ভুল হবে স্যার? বুঝটাকে তো বাদ দিচ্ছি। which বলতে তাহলে আজকে বুঝাবে। আপনি যখন বলছেন the book which is দেখেন the book which was recommended by you তখন আপনি বলতে পারেন is not available। এই জিনিসটা এইটা, রাইট? ভাই তাহলে তো ভাই আজটা উঠে গেল না। আচ্ছা, the book you দেখেন the book you recommended us, the book which was recommended by you to us আচ্ছা ঠিক আছে, is not available in the market। তো এইটারই সংক্ষিপ্ত রূপ হয়ে গেছে, আপনি which was টাকে উঠিয়ে দিয়েছেন, the book you recommended, ঠিক আছে? আর এটাকে প্যাসিভ থেকে অ্যাক্টিভে করে ফেলেছেন। হ্যাঁ, একই জিনিস না? রাইস ওয়াজ ইটেন বাই ইউ, ইউ এট দ্য রাইস, একই জিনিস না? রাইস ইজ ইটেন বাই ইউ, ইউ ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, আই ইট রাইস, একই জিনিস না? খালি ঘুরিয়ে বলা, ঠিক কিনা বিকাশ? বুঝতে সমস্যা হচ্ছে ভাই? আচ্ছা স্যার সমস্যা হচ্ছে কোনো? এই যে কি বাই ইউ আস ইজ নট কেন স্যার এখানে? ইজ নট অ্যাভেলেবল। দেখেন এই যে দেখেন the book you recommended us, যে বইটা আপনি আমাদেরকে রিকমেন্ড করেছিলেন সেটি অ্যাভেলেবল নয়, সেটি হয় অ্যাভেলেবল না। এই টোটাল এখানে পাস্ট দেখতে পাচ্ছেন না, ওটা হচ্ছে সাবজেক্টের অংশে পাস্ট, কিন্তু টোটাল জিনিসটা মিলে একটা সাবজেক্ট। তো এটার ভার্বটা ডিসাইড আমরা পরে করছি, কারণ বইটা আমি অতীতে আপনাদেরকে রিকমেন্ড করেছিলাম, এখন আপনি তার স্ট্যাটাসটা জানাচ্ছেন যে স্যার আপনি যে বইটা আপনাদের অ্যাভেলেবল করে, যে বইটা আপনি রিকমেন্ড করেছিলেন, দ্য বুক ইউ রিকমেন্ডেড আস ইজ নট অ্যাভেলেবল ইন মাই এরিয়া। যে বইটা আপনি আমাদেরকে রিকমেন্ড করেছিলেন তা আমাদের এরিয়াতে অ্যাভেলেবল না। ক্লিয়ার? তো এইভাবে আপনি যদি আরো বাক্য বানান ইজি হয়ে যাবে। তো এই বইটার আসল চেহারাটা কি? দ্য বুক which was recommended by you to us is not available in the market। এটা অনেক বিশ্রী রকম লাগে না? আর উপরেরটা একটা স্ট্যান্ডার্ড ওয়ে, তাই না? ঠিক আছে, বুঝি নাই? স্যার হু অর্থ যে হয়, হুয়ের আমরা অর্থ এখনো যে, কিন্তু আমরা প্রোনাউন কে করি বা নাই। যে? হ্যাঁ, হু অর্থ এখনো কি যে আপনারা হয়? মনে করছেন হু মানে তো আসলে কে, তাই না? দুটো অর্থ না হু স্যার? হু মানে যে কেন কোথায় হবে, use হয়? তাই না? আচ্ছা, আমি জাস্ট ছোট্ট করে এখানে হু ইজ দিয়ে তো বুকটা বোঝাচ্ছে না, তো এখানে ভাই হু কিভাবে হবে? হু তো ভাই ব্যক্তি বুঝায় না। আরে না না, উনি বলছে এমনিতে হু মানে এটা এখানেই নাই, ঠিক আছে? আপনি এখনো এটার স্মৃতি ভুলতে পারছেন না, কিন্তু উনি অন্য স্মৃতিতে চলে গেছেন, তাই না গোবিন্দ সাহেব? আপনি শুধু হু নিয়ে জিজ্ঞাসা করছেন। আচ্ছা, না এখানে হচ্ছে যে, না এটা যেটা আমি একটা জানি যে হু অর্থ যে, এখন এটা মানে হচ্ছে দ্য এখানে বুক তো যে নিয়ে হুইচ ওয়াজ কথা হচ্ছে রিকমেন্ডেড, এখানে। যে বইটা রিকমেন্ড। হুটা কখন হয়?
না না, যে দেখেন আমি আপনাকে বলবো, আপনাদের এই যে এর আগে আমি আপনাকে অনেকগুলা বলি, এর আগে আপনাদের অনেকগুলা প্রোনাউনের ক্লাস এক্সাম্পল এখনো দিছেন না হয় স্যার, নাই। যে বুক এই বা যে প্রোনাউনের ক্লাস যখন আপনি করবেন, এই প্রোনাউনের ভিতর রিলেটিভ প্রোনাউন এবং এটার ভিতর দুটো ভাগ থাকবে। দেখেন হু মানে হচ্ছে, আমি জাস্ট এখানে একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি, এটা আসবে সামনে, এটা নিয়ে এখন ওরি হওয়ার কোনো কিছু নাই। হু যখন একটা রিলেটিভ প্রোনাউন, তখন এটার মানে হচ্ছে যে বা যারা। আর হু যখন একটা ইন্টারোগেটিভ, তখন এটা হচ্ছে কে বা কারা। যেমন আমি যদি বলি হু ইজ ইয়োর ব্রাদার, কে তোমার ভাই, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে বাংলা সিনেমাতে আগে আমরা দেখতাম ছোটবেলায়, দেখা যাচ্ছে সে হারিয়ে গেছে, বস্তিতে বস্তিতে মানুষ হয়েছে, এক বড় লোকের ছেলে, কিন্তু তাকে চুরি করে নিয়ে হুমায়ুন ফরিদি আরেক জায়গায় নিয়ে গেছে। পরবর্তীতে সে বড় হয়, বড় একটা সময় এলাকার মাস্তান হয়, একটা সময় সে জানতে পারে যে সে আসলে অমুক বড় লোকের ছেলে, তখন সে বলে কে আমার বাবা। তখন প্রশ্নটা কি হবে? হু ইজ মাই ফাদার, রাইট? তারা এটা রিলেটিভ প্রোনাউন থেকে, তারা এটা কি নিয়েছে? ইন্টারোগেটিভ প্রোনাউন থেকে নিয়েছে। আর যদি আমি এমন বাক্যটা বলি, ফর এক্সাম্পল, আই নো আ ম্যান who is very lazy. আমি এমন একজন মানুষকে জানি যে খুব লেজি, তাই না? এখানে আপনি হু বলতে, আমি এমন একজন মানুষ, আই নো আ ম্যান, যে খুব অলস। তো এখানে আমি হু মানে কি বুঝাচ্ছি? যে। কেন? এটা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন বলতে কি? যখন আরেকটার সাথে রিলেশন বোঝায়, এটাও যেটা করছি এটাও রিলেটিভ প্রোনাউন। আরো এর আগে বেশ কিছু জিনিস আপনাদেরকে দেখালাম, ওটাও রিলেটিভ প্রোনাউন, যে হু ইজ ক্যারিং। তো এই রিলেটিভ প্রোনাউনের ব্যাপারটা আমরা, যেহেতু আমাদের ক্লাস এখনো হয় নাই, তো সেহেতু আপনাদের টেনশনের কোনো ভাইয়া কারণে আমরা এটা নিয়ে বকবক করবো। জি, সরি, এখানে যদি আমরা হুটাকে উঠাই দিই শুধু করে শি ইজ লেজি, এটা কি হবে? মানে দ্য, আই নো দ্য ম্যান ইজ ভেরি লেজি, মানে হুটাকে আমরা রাখবো না। আই নো আ ম্যান, তাই না? আই নো হ্যাঁ, আ ম্যান ইজ ভেরি লেজি। ইজ ভেরি লেজি, হ্যাঁ করতে পারবেন, ঠিক আছে? আই নো আ ম্যান ইজ ভেরি লেজি, হ্যাঁ। আচ্ছা, কোনটা ভালো ওকে, শোনে? আচ্ছা এটা তো ভালো শোনা যায়, তাই না? আচ্ছা, আমরা এগুলোকে নিয়ে যখন আমরা ওই রিলেটিভ প্রোনাউন নিয়ে কাজ করবো তখন আমরা জানবো, কিন্তু আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস জানলাম, যে যেটা আমাদের মূলত ইউজটা খুব বেশি প্রয়োজন। আমরা মনে হয় একটু একটু করে মুভ করি, হ্যাঁ? আপনারা এই যে দিয়ে অনেক কিছু করবেন। ধরেন আপনাকে আমি বললাম যে পলিটিক্স, ধরেন এখানে কথার কথা 70-এর রাজনীতি যখন দেখেছেন, 80-র দশকের রাজনীতি ধরেন দেখেছেন, ধরেন কেউ কেউ এমন আছে, আমি অনেকে দেখেছি যারা বাইরে থেকে এসেছে, হ্যাঁ, তো তারা পলিটিক্সটাকে অন্যরকম দেখে এসেছে। The politics I noticed or the politics I experienced in the US, যে পলিটিক্স আমি ইউএসএ তে দেখেছি, is beyond imagination in our country. এটা আমাদের কান্ট্রিতে এটা কল্পনার বাইরে, আমরা বলতে পারি না। তার মানে যেটা আমি দেখেছি, যেটা আমি করেছি, যেটা অমুক করেছে, আমি যদি বলতে পারি, আমি যদি বলি যে ধরেন মিস্টার বিপুল, আপনি কোন সেক্টরে নিয়ে মূলত ব্র্যাকে কাজ করেন, কোন সেক্টরটা নিয়ে? ফাইন্যান্স অ্যাকাউন্টস। ফাইন্যান্স অ্যাকাউন্টস। আচ্ছা, ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস। তার মানে আমরা ধরে নিতে পারি, যেহেতু আমি ফাইন্যান্স অ্যাকাউন্টস না, আমি আপনার এইটা সম্বন্ধে এত বেশি জানি না। তাহলে আমি যদি বলি দ্য এক্সপেরিয়েন্স মিস্টার বিপুল হ্যাজ অ্যাবাউট ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস ইজ নট উইথ মি, আমার সাথে নাই। অথবা আমি কমা দিয়ে বলতে পারি আই ডোন্ট হ্যাভ। অথবা আমি এভাবে বলতে পারি না, আই ডোন্ট হ্যাভ দ্য এক্সপেরিয়েন্স মিস্টার বিপুল হ্যাজ অ্যাবাউট ফিনান্স এন্ড মার্কেটিং, ফিনান্স এন্ড অ্যাকাউন্টস, বলতে পারি কিনা? I don't have the experience Mr. Bipul has in finance and accounts. বুঝতে পারছি কি? তাহলে আমরা একটু এখানে বাক্যটাকে একটু লিখে ফেলি, না হলে আপনাদের অনেকে একটু বুঝতে সমস্যা হচ্ছে। The experience, আচ্ছা আমরা দুই ভাবেই লিখতে পারি। আরে লোকজন জয়েন করে এখনো। I do not have the experience. I do not have the experience. Don't have the experience
Mr. People has regarding জানি finance and accounts. দেখা যায় এখন দেখেন I do not have the experience Mr. Bipul has regarding finance and accounts. এই বাক্যটাকে আর কিভাবে লিখতে পারি? Mr. Bipul the experience এখান থেকে লিখতে পারি না? The experience Mr. Bipul has regarding finance and account, I do not have exactly. যখন আপনি I do not have টা সামনে দিচ্ছেন তখন দেখা যাচ্ছে যে আপনার I do not have টা সামনে দিলে কমা দিতে হচ্ছে না, আর I do not have পরে দিলে কমা দিতে হচ্ছে। ওই একই সিস্টেম আগে যেগুলো শিখেছি, ঠিক কি না? বুঝতে পারছি কি মিথুন? ক্লিয়ার? বুঝতে পারছেন? তো এই জাতীয় বাক্যকে আমাদের অনেক বেশি প্রয়োজন হয় কিনা? ঠিক আছে, যে সময়টা ইংলিশ ডেভেলপমেন্ট করার জন্য আমার দেওয়া উচিত আমি তা দেই না। আমরা এই বাক্যটা করবো, তার আগে একটা স্ক্রিনশট নিয়ে নিই। এটা কি 3 নাম্বার স্ক্রিনশট? শরীফুল কিছু বলে না, না বললে তো 3 নাম্বার স্যার, 3 নাম্বার। ঠিক আছে, আচ্ছা নেন, নিয়ে নেন, তারপর আমরা আরেকটা বাক্য দিচ্ছি। ওকে স্যার, ডান। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। ভাইয়া আমাদের ওই যে পেজটা দেখতে বলছিলেন 139 নম্বরে 5 নাম্বার, এটা আমাকে বুঝাই দিলে বেটার হবে ভাইয়া। আচ্ছা, এক্সাম্পলটা তাহলে আমরা নরমালি বলি যেটা আমি আপনাদেরকে বললাম, আপনারা বাক্যটা লিখে রাখেন। আচ্ছা, আপনারা জাস্ট সেটাকে আমাকে বলে ফেলেন। যে সময়টা ইংরেজি শেখার জন্য দেওয়া দরকার, কি বলবো? টাইম ইংলিশ শেখার জন্য দেওয়া দরকার। দ্য টাইম দেওয়া দরকার is needed. To learn English. The time is needed to give হবে না needed to be given হবে? দেখেন তো, needed to give হবে না needed to be given হবে? বলেন তো to be কেন given. হলো? কেন to be given হবে? Needed এটা প্যাসিভে হচ্ছে, টু এর ইয়ে কারণ টু এর প্যাসিভ টু বি, কারণ টাইম তো নিজে নিজে দিতে পারবে না, তাই না? ঠিক আছে, সুমন ঘুমায়েন না ভাই, আরেকটু। হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখেন দ্য টাইম ইজ নিডেড টু বি গিভেন, তারপর কি? টু লার্ন ইংলিশ। দ্য টাইম ইজ নিডেড টু বি, দ্য টাইম ইজ নিডেড টু বি গিভেন টু লার্ন ইংলিশ। তারপর এই টোটালটা হচ্ছে একটা সাবজেক্ট। ভাইয়া ইজ নিডেড টু, এটা কি প্যাসিভ হয়ে গেল না ভাইয়া? হ্যাঁ, ইজ নিডেড আবার টুর পর আবার ই হয়ে গেল, যে বি হয়ে গেল। ম্যাম এটা সাবজেক্টের জিনিস, বুঝছেন? এটা সাবজেক্টের ভিতরে হচ্ছে, ঠিক আছে? দ্য টাইম ইজ নিডেড টু লার্ন ইংলিশ এই পর্যন্ত কি সাবজেক্ট একেবারে? হ্যাঁ হ্যাঁ, টোটালটাই সাবজেক্ট, ঠিক আছে? টোটালটাই সাবজেক্ট। আরে ভাই, এগুলো তো আপনি পার্ট শিখেছেন। আপনি যখন দেখছেন যে আপনি যদি বলি দ্য রেসপন্সিবিলিটি আই হ্যাভ, দ্য রেসপন্সিবিলিটি, আপনাকে যদি নর্মালি বলি দ্য রেসপন্সিবিলিটি আই হ্যাভ, নিজের সম্পূর্ণটা সাবজেক্ট হচ্ছে মানে কি? ইজ নট অ্যাভেলেবল, is not available among others. তো আপনি যখন পুরো জিনিসটা বলছেন তখন এটা তো পুরোটা একটা সাবজেক্টের রূপ নিচ্ছে। এটা তো টেন্স, আপনারা ওই ভুলে যান শুধু হি সি এগুলোই সাবজেক্ট হতে পারে। আদতে আসলে এই পুরো জিনিসটা একটা সাবজেক্ট না, ঠিক কি না মিথুন? বুঝতে পারছেন? তাহলে কি প্রশ্ন ছিল স্যার, এটা আমাদের, আমরা একটু শেষ করি আগে। এই অংশটাকে শেষ না করলে তখন স্ট্রাকচারই দাঁড় হবে না, তার আগে এলোমেলো হয়ে যাবে জুয়েল। আমরা একটু খালি দেখি
the time is needed to be given to learn English, যে সময়টা ইংরেজি শেখার জন্য দেওয়া দরকার তা আমার নেই। কি বলবো কামা? I don't have time. I do not, অথবা আপনি বলেন আমার কাছে নেই, তার মানে অ্যাভেলেবল নাই, is not It's not available. Available and not have. available to me। ওই is not available to me মানে হচ্ছে I do not have, তাই না? ওটাকেই টেকনিক্যালি লিখলাম কারণ যাতে করে এটাকে সাবজেক্ট বানানো যায়, তাই না? দুটোই লিখলে একই। তারপরে যদি এভাবে বলেন I do not have the time is needed to be given to learn English, হতে পারে না? হতে পারে কিনা? তার মানে ব্যাপারটা হচ্ছে আপনি যদি এটাকে আমি এমন ভাবে করে নিলাম যাতে করে কি আর আমাকে এইটা যখন এইভাবে লিখে ফেলেছি তখন কি এইটার কোনো অংশ সামনে নিয়ে যাওয়া সম্ভব? স্যার একটু কথা সম্ভব বলবো না। মাঝখানে? হ্যাঁ বলেন না। স্যার আমরা যখন আগে ইংরেজি যখন শুরুর সময় ওইসব স্কুলে পড়ি 7-8 ওই সময় স্যার মানে এরকম কথা বলতো যে এক সেন্টেন্সের দুইটা অংশ সাবজেক্ট প্রেডিকেট, তখন কিছুই বুঝতাম না। কিন্তু সাবজেক্ট প্রেডিকেট এগুলো কি আসলে, এগুলো মানে এখন মোটামুটি বোঝা শুরু করছি এই সবেমাত্র। এই যে দেখেন স্বাভাবিকভাবে দেখেন এটা হচ্ছে যে আমরা ওই যে দুটো অংশ না হলে তো আপনি মনে রাখবেন যে আরে এটা একটা সাবজেক্ট, এটা আবার কোথায় কি, মানে আপনি পাগল হয়ে যাবেন না যে ইংলিশও তো সাবজেক্ট হইতে পারে, অনেক কিছু না। কনফিউশন হইতেছে স্যার এজন্যই। হ্যাঁ হ্যাঁ আমার তো কনফিউশন হচ্ছে এজন্য স্যার, সাবজেক্টটা আমরা বুঝবো কিভাবে এত? ভাই দেখেন আপনি মূলত সাবজেক্ট খোঁজার আগে আমরা বাংলাতে কি শিখছি? প্রথমে আমরা আগে খুঁজে বের করব ভার্বটা কোথায়। জি স্যার। এই বাংলাটার আমরা ভার্ব লিখি, বাক্যটা লিখি যে সময়টা ইংরেজি শেখার জন্য দেয়া দরকার তা আমার কাছে অ্যাভেলেবল এর বাংলা কি? সর্বোপরি স্যার। আরে না সহজলভ্য স্যার। সহজলভ্য। হ্যাঁ স্যার সহজলভ্য। কি একটা অবস্থা শুরু হয়ে গেছে, একটা অ্যাভেলেবল এর বাংলা কি একটা কল টল চলে আসতেছে কোথা থেকে। হ্যাঁ অ্যাভেলেবল এখানে কি কি দিয়েছে এগুলো? আমরা তো অ্যাভেলেবল মানে এমনিতে বুঝতে পারছি, সচরাচর বলা যায় না, মানে সহজলভ্য না। আচ্ছা বাংলাটা তো শান্তি হচ্ছে না, অ্যাভেলেবলটাই শান্তি। তা আমার কাছে অ্যাভেলেবল না, অ্যাভেলেবল না, মানে সহজলভ্য না। তার মানে এটা কি তা আমার কাছে হয় অ্যাভেলেবল না? ব্যাপারটা এরকম না, আমি আপনাদেরকে বলেছিলাম যে হয় কথাটা উজ্জ্ব থাকে। সে হয় একটি ছেলে না বলে আমরা কি বলি? সে একটি ছেলে, সে একজন ভালো মানুষ, সে হয় একজন ভালো মানুষ, ঠিক কিনা? সবসময় মনে করতাম হয়টা অনেক ভালো, আসলে হয়টা অনেক পচা জিনিস। হয়টা খুবই বাজে, খুবই পচা জিনিস। খুবই পচা জিনিস মানে কি? এটা বিদঘুটে একটা জিনিস। ব্যাপার হচ্ছে দেখেন এই হয়টাকে এখানে তো আমরা দিয়েছি, ঠিক কিনা? তাহলে একই জিনিস আপনি দেখেন জুয়েল ভালো করে, যে সময়টা ইংরেজি শেখার জন্য দেওয়া দরকার তা হয় আমার কাছে অ্যাভেলেবল না। এই হয়টা উচ্চ, তা হয় আমার কাছে অ্যাভেলেবল, তখন আপনি বলবেন ইজ অ্যাভেলেবল টু মি। অনেকে বলে যে স্যার যত সময় দেওয়া লাগবে আমি দেবো, কোনো সমস্যা নাই। The time is needed to be given to learn English is available to me. তাহলে ইজের পরের যে অংশটুকু ওই যে আমরা প্রেডিকেট শুনে আসছি, তাহলে এতটুকু এক্স্যাক্টলি জেন্টলম্যান। দেখেন তা আমাদের প্রথম খুঁজে বের করতে হবে হচ্ছে ভার্বটা কোথায়। ভার্বের লোকেশন বুঝতে পারলে ভার্ব যেটা করে সেটাই তো মানে ওই তো সাবজেক্ট, ভার্বকে যে নাড়াচাড়া করে ওই তো মূলত সাবজেক্ট। তো এই জিনিসটা কি শুধু ইংলিশ নাড়াচাড়া করে না শুধু টাইম নাড়াচাড়া করে? কারণ এই টাইম সম্বন্ধে আপনি তো আবার এটা ডেফিনিশন দিয়েছেন না। আপনি যদি বলেন টাইম ইজ অ্যাভেলেবল টু মি, এই কথাই তো হতে পারতো, কিন্তু আপনি টাইম সম্বন্ধে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়েছেন কি, দ্য টাইম ইজ নিডেড টু বি গিভেন টু লার্ন ইংলিশ, মানে যে সময়টা দেওয়া লাগে আপনি এটা সম্বন্ধে আলাদা একটা তথ্য দিয়েছেন না? স্যার দিয়েছেন কিনা? আপনারা যখন পাংচুয়েশন আপনাদের ক্লাস বাকি আছে এবং পার্টিসিপল প্রোনাউনের ক্লাস বাকি আছে, এই দুটো হয়ে গেলে আপনারা মোটামুটি উঠবেন। আগামী দুটো ক্লাস আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ,
এই দুটো ক্লাসে আপনাদের আমরা এখন থেকেই রাইটিং লেখানো শুরু করব, কিন্তু ব্যাপার হচ্ছে যে আগামী সপ্তাহ থেকে একদম পুরো দস্তুর সেগুলোর ক্লারিফিকেশন শুরু হবে। কিন্তু আমি চাচ্ছি আপনারা একটু গতিতে ওঠেন, কিন্তু পাশাপাশি ওই দুটো ক্লাস আপনাদের ফাইনাল অ্যাকিউরেসির জন্য কাজ করবে। ভাইয়া আচ্ছা। এখানে সাবজেক্ট হিসেবে যেটা আসছে দা টাইম থেকে ইংলিশ পর্যন্ত, এটাও তো একটা সেন্টেন্স না ভাইয়া? হ্যাঁ, এটাকে একটা সেন্টেন্স বলা যায়, কিন্তু আসলে ব্যাপারটা হলো দ্য টাইম ইজ নিডেড টু বি গিভেন টু লার্ন ইংলিশ, এটা একটা সেন্টেন্স, কিন্তু এটা কোনো কমপ্লিট সেন্টেন্স না। কেন? আচ্ছা, এখানে এখানে যেহেতু ভাইয়া দুইটা সেন্টেন্স আসছে, তো এখানে ভাই একটা কোনো কানেক্টর দুটা সেন্টেন্স না, এটা 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 আসলে সেন্টেন্স বলা যাবে না, এটা একটা অংশ, আমি বাক্যাংশ বলি, এটাকে ক্লোজ বলি একটা। হ্যাঁ, কিন্তু এটাকে কি ক্লজ, এটা হচ্ছে একটা মানে সাবঅর্ডিনেট ক্লজ। কারণ আপনি যখন এটাকে বলছেন দ্য টাইম ইজ নিডেড টু বি গিভেন টু লার্ন ইংলিশ, যে সময়টা দেওয়া, যে সময়টা ইংরেজি শেখার জন্য দেওয়া দরকার বলে আপনি চুপ করে আছেন, মিনিং কি কমপ্লিট? না ভাইয়া। এটাকে তো আমরা সেন্টেন্স বলতে পারবো না, এটাকে আমরা বাক্যাংশ বলতে পারি, ক্লজ। আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আমাদের আমাদের তারপর হচ্ছে ওটার নাম কি, প্রোনাউন আর পাংচুয়েশন, এই তিনটা জিনিস আমাদের একটু বাকি আছে। এই তিনটা জিনিস হয়ে গেলেই আমাদের স্যার ভার্বের জন্য কি স্পেশাল কোনো ক্লাস হবে? আরে কই ভার্বের আবার কি ক্লাস লাগে, এমনি পড়বেন। শোনেন, আমি আপনাদেরকে বলি, আপনাদেরকে একটা ধ্রুব সত্য জানাই, সেটা হচ্ছে যে ক্লাস, এই কার কাছ থেকে সাউন্ডটা আসে মূলত? সুফিয়ান। স্যার অনেক সময় দেখতাম যে মানে ভার্ব দিয়া তারপর চেনার কথা বলে যে ফাইনিট, নন ফাইনিট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, আচ্ছা, এসব এই কথা এই যে বলে। আমি আপনাদের বলি, এই যে এগুলোর নাম দিয়ে খুব পাগল করে ফেলছে। আপনার পাসপোর্ট টু গ্রামার বইটা আপনাদের কাছে আছে না, নাকি পরবর্তী প্রজন্মের জন্য রেখে আছে দিয়েছেন? স্যার, আছে স্যার। এই পাসপোর্ট টু গ্রামার পড়লে আপনার ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, এগুলো ভার্ব টার্ব এগুলো কোনো ব্যাপারই হবে না। হ্যাঁ, পাসপোর্ট টু গ্রামার বইটা সাইফুসের বেস্ট বই, বুঝছেন? ঠিক আছে ভাইরে, এই সাউন্ডটা কোথা থেকে আসতেছে? স্যার এখন কি লিভ করতে পারি? হ্যাঁ, আপনার একটু জাস্ট একটু অংশ আমি বলছি জাস্ট। হ্যাঁ, ladies and gentlemen, আমি জাস্ট আরেকটা কথা আপনাদেরকে বলি, সেটা হলো আচ্ছা, আমি জাস্ট ওই যে কে যেন একটা প্রশ্ন করেছিল, শামিন আলমগীর, ওনার একটা প্রশ্নের উত্তর দিই। এটা উনি বলেছে ওই যে 5 নাম্বার বাক্যটা, ঢাকা which lies beside the বুড়িগঙ্গা is the capital of বাংলাদেশ। আমি এটাকে করার আগে একটা সহজ বাক্য করি। ধরেন এখানে জবে ইনভলভড আছেন যে কেউ, কে আছেন? এজেন্ট পরিচয় দেন, আমি তার কথা বলি। কেউ বলে না। আচ্ছা, মিস্টার বিপুলের কথাই যেহেতু আমরা জানি, মিস্টার বিপুলই বলি। মিস্টার বিপুল, জি, who works, Mr. Bipul, who works at BRAC is a learner. Is a learner of GWR4. তাহলে আমরা কি বললাম স্যার? বারবারে GWR4 বলছেন কেন স্যার? GWR3 না স্যার? আচ্ছা, 4 শুরু হয়ে এটা 4 লিখে লিখে বসে। আচ্ছা মিস্টার, অনেক ব্যস্ত আছে মনে হয়। না ফোন নিয়ে অনেক ব্যস্ত না, এটা নিয়ে আজকে কয়েকবার লেখা হয়েছে, তো এই জন্য মনে হয় সামাল চলে আসতেছে। আচ্ছা, মিস্টার বিপুল who works at BRAC is a learner of GWR3. দেখেন, আমরা তো একটা জিনিস জেনেছি, যদি আপনি হু ইজ থাকে, হু মানে যে কোনো রিলেটিভ প্রোনাউন, আপনারা শুধু এটা জেনে রাখেন, এর আগে আমরা হু ইজ ক্যারিং দিলাম না, তো এটা হু ইজ টোটালি কেটে দিয়েছি, হু ওয়াজ টোটালি কেটে দিয়েছি, তাই না? দিয়েছি কিনা? জি। তো রিলেটিভ প্রোনাউনের পর এটা হু হতে পারে, এটা উইচ হতে পারে, হোয়াট হতে পারে, হু হতে পারে, যাই হোক না কেন রিলেটিভ প্রোনাউন, আমরা এটা প্রোনাউনের ক্লাসে যে ঠিক হয়ে যাবে। তো এই রিলেটিভ প্রোনাউনের পরে যদি যে কোনো আপনার অ্যামিজার বা ভার্বের সাথে আইএনজি এগুলো কোনো কিছু থাকে, মানে যে কোনো বি ভার্ব আর কি, এক কথায় অ্যামিজার, ওয়াজ, ওয়ার, এগুলো থাকলে আপনি সম্পূর্ণ সেটই আউট করে দিতে পারেন। সেটা আমরা অলরেডি জেনে ফেলেছি। আপনারা এখানে বাক্যে অনেক এক্সাম্পলও দেখতে পারবেন। দ্য ম্যান হু ইজ ক্যারিং, আমরা দ্য ম্যান ক্যারিং দিয়ে দিয়েছি, তাই না? তো এখানে দেওয়া আছে কি, এটার পর ভার্বের কোন ফর্ম হয়েছে? প্রেজেন্ট ফর্ম। তো যদি এটা প্রেজেন্ট ফর্ম দিয়ে কথা না, মানে ব্যাপার হচ্ছে যে এক কথায়
অন্য যে কোনো ভার্ব যদি থাকছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে এই টোটাল জিনিসটাকে চেঞ্জ হয়ে যেটা হচ্ছে, হু তো চলে যাচ্ছেই, এটা ভার্বের সাথে আইএনজি হয়ে যাচ্ছে। তাহলে এই বাক্যটা কি হয়ে যাবে? মিস্টার বিপুল ওয়ার্কিং অ্যাট ব্র্যাক ইজ আ লার্নার অফ GWLG। এখন আপনি দেখেন, ঢাকা উইচ লাইস বিসাইড দ্য বুড়িগঙ্গা, কি হবে? ঢাকা লাইং বিসাইড দ্য বুড়িগঙ্গা। হ্যাঁ, এখন এই ঠিক আছে, জায়গাটা জি জি জি, এই জায়গাটা এখন ঠিক আমার আছে। ছিল। জি, তার মানে যেটা তো এটা, কন্টিনিউয়াস ছিল এই জন্য আইএনজি হলো, কিন্তু আবার হ্যাঁ এখানে হ্যাঁ, আবার এখানে আইএনজি কেন হলো আইএনজি কেন? হলো? কারণ ব্যাপার হচ্ছে রুল এইটা, এবং আরো দুইটা রুল আছে যেটা নিয়ে আমি আগামী দিনে আলোচনা করবো, কারণ আজকে অলরেডি বেশি লেট হয়ে গেছে। দেখেন, আমি আপনাদেরকে একটু জাস্ট সাম আপ করি আজকে ক্লাসের অংশটা। আপনারা 139, 40, 41, 42 আবারও পড়বেন, পাশাপাশি আগামী দিনে আমরা কি পড়াবো আপনাদেরকে আমরা বলি। আমি জানি আপনারা অনেকে এখন পর্যন্ত পজিটিভের ওই পরের অংশটা দেখেন নাই। তাফসীর এটাকে নিয়ে কোশ্চেন করেছিল, আমি বলেছিলাম আগামী দিন জানাবো, পরের দিন লাইভেই আমি উত্তর দিয়েছি, তারপর এটা আপনাদেরকে দেখতে বলেছি। আগামী দিন ক্লাসের শুরুই হবে ওটাকে নিয়ে, এটার কিছু অংশ নিয়ে কথা হবে। আমরা এই দুটো জিনিস 15 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো, ঠিক আছে? বা 20 মিনিট বড় জোর, ঠিক আছে, ক্লাসের শুরুতেই। আমি এখনই আপনাদেরকে ইয়ে করে দিচ্ছি, সুমন খান অথবা ভাইয়া যারা যারা আছেন কালকে একদম সিনসিয়ারলি, আমি একটু বলে নিই আগে, এই সিনসিয়ারলি এই টাইমটাকে আপনারা মেনটেন করবেন, কারণ ব্যাপারটা হচ্ছে যে আগামী দিনে আমরা যাতে একটু ভালোভাবে ইয়ে করতে পারি, কারণ এটাকে নিয়ে আমরা, ঠিক আছে, উত্তর অনেক কিছু দিতে গেলে অনেক ডিটেল যেতে হয়, কিন্তু আমরা চাই যে আমাদের আবার একটা তো টাইম ফ্রেমও আছে যেহেতু। তো ব্যাপার হচ্ছে আপনারা 39, 40, 41, 42 এবং পজিটিভের যে অংশটা বাকি ছিল ওইটার যে ক্লারিফিকেশন, তা আমরা আগামী দিন প্রথম 20 মিনিটে শেষ করে ফেলবো। এইটা নিয়ে নতুন করে কথা বলার কোনো কিছু নাই, এটা আপনার সিম্পলি পড়া শুরু করেন, এটা সিম্পলি পড়া শুরু করেন। আর একটা স্ক্রিনশট আগে নেন, তারপর আমি আগামী দিনের রাইটিং এর টপিকটা দিচ্ছি। একটু স্ক্রিনশটটা নিয়ে নেবেন শরীফুল, দ্রুত। ডান শরীফুল? ডান স্যার। ওকে ফাইন। তো দেখেন, আমরা আগামী দিনে একটা সিম্পল একটা রাইটিং করব। ধরেন আমি যদি আপনাদেরকে বলি, একদমই সিম্পল একটা রাইটিং, খুব সিম্পল, করাপশন নিয়ে লিখবেন আপনারা। কি লিখবেন এই সাব টু ইউ, আপনারা জাস্ট লিখবেন, খুবই পরিচিত জিনিস, এটা নিয়ে 20 পাতা 30 পাতা লেখা সম্ভব। কি লিখবেন? আপনারা আগে লিখবেন, এবং আগামীকাল তারপর আমরা এটাকে নিয়ে আলোচনা করব। তার মানে আগামীকালে আমাদের একটা ইস্যু থাকছে হচ্ছে যে এই করাপশন নিয়ে আপনারা বাসায় লিখছেন, সাবমিট করছেন কোথায়? গ্রুপে, ঠিক আছে? এবং গ্রুপে যখন আপনারা সাবমিট করবেন, আপনারা এটা মাইক্রোসফট ওয়ার্ডে লিখে কপি করে নিয়ে ইনবক্সে দিয়ে দেবেন, মানে গ্রুপের যে বক্সটাতে ওখানে দিয়ে দেবেন, চ্যাট বক্সে, যাতে এটাকে নিয়ে আমরা আবার এডিট করতে পারি, বুঝতে পারছেন? লিখে ছবি তুলে দিলে কাজ হবে না আর কি, আপনি টাইপ করে দিবেন, ঠিক আছে, যাতে করে আপনার এটাকে লেখা নিয়ে, কারণ আপনার লেখাকে নিয়ে সামনে আমরা অনেক কাটাছেড়া করব, আপনার লেখাকেই চেঞ্জ করে দিব, ঠিক আছে? তো আপনারা এই করাপশন নিয়ে লিখবেন, কি কি লিখবেন এটা আপনাদের আগে প্রথমে মাথা খারাপ, আগামী দিন আমি বলে দিব। আর আগামী দিন এছাড়াও আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটু প্রোনাউন নিয়ে কাজ করবো আগামী দিন, ঠিক আছে? প্রোনাউন, প্রোনাউন খুব গুরুত্বপূর্ণ একটা লেসন, এটা না হতে আপনাদের কিছুটা প্রবলেম হচ্ছে, ঠিক আছে? এই মোটামুটি আজকের মতো বিষয়, ঠিক আছে? আশা করি আপনারা হোমওয়ার্ক গুলো বুঝতে পেরেছেন এবং ইনশাল্লাহ